আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর 4th চ্যাপ্টার, যেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি বলছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো। একটা হচ্ছে 2, 3 আর হচ্ছে 4। এর মধ্যে রাসায়নিক পরিবর্তন মোটামুটি একটা বড় অধ্যায়, আর এখান থেকে প্রশ্ন আসার সংখ্যা বা সম্ভাবনা সেটা অনেক বেশি। সাধারণত প্রতি বছরই দেখা যায় 2-3টা বা তার চেয়েও বেশি কোশ্চেন সাধারণত এটা থেকে আসে। আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়াই সরাসরি টপিকটাতে চলে যাই। এখানে সবগুলো হচ্ছে বইয়ের মধ্যে সাজায় গুছিয়ে দেওয়া আছে যে কোন লাইনটা আমাকে ভালো করে পড়তে হবে। এর মধ্যে হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে আমার একটু বেশি প্রয়োজন। যেমন সবার প্রথম লাইনে যদি দেখি যে বায়ু দূষক কি কি আছে, এর মধ্যে কার্বন ডাই অক্সাইড, এরপর হচ্ছে সালফার ডাই অক্সাইড, এই দুইটা হচ্ছে বায়ু দূষক। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, যে কোন কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না। যেমন নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর হচ্ছে সালফার ডাই অক্সাইড, তারপর হচ্ছে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। লিটারালি এই চারটা কমনলি আসে যে এটার মধ্যে কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না। এর মধ্যে আমরা জানি কার্বন ডাই অক্সাইড অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না। এই টাইপের লাইনগুলো হচ্ছে আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ কি এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যেটা খুব একটা শক্তিশালী অ্যাসিড না, এই কারণে এটা অ্যাসিড বৃষ্টির জন্য খুব একটা দায়ী না। এরপরে হচ্ছে আমরা পড়ছি অক্সাইডটা কি, সালফার ডাই অক্সাইডটা হচ্ছে অম্লধর্মী, এই কারণে এটা কি তৈরি করে, এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এটা হচ্ছে H2SO3 অথবা H2SO4 তৈরি করতে পারে, এই কারণে এটা অ্যাসিড বৃষ্টি করতে পারে। এরপরে হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রির মধ্যে জাস্ট আমরা নীতিটা পড়ে ফেলবো যে কয়টা নীতি, আন্তর্জাতিক হচ্ছে 12টা নীতি। আচ্ছা, এরপরে যদি আমরা ইম্পর্টেন্ট লাইন দেখি, তাহলে হচ্ছে এখন দেখো হচ্ছে স্মোক তৈরি করে। ঠিক আছে, এই স্মোক জিনিসটা কি, স্মোক শব্দটা আসলে কিসের সাথে তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্মোক প্লাস হচ্ছে ফগ, অর্থাৎ কুয়াশা এবং ধোঁয়া দুইটা মিলে একসাথে একই রকম একটা জিনিস দেখা যায়, সেটাকে বলা হচ্ছে স্মোক। স্মোক থেকে যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, স্মোকের পিএইচটা কত, পিএইচটা হচ্ছে 2। কোন গ্যাস, সালফার ডাই অক্সাইড, আর কি কি রোগ হইতে পারে, একটা হচ্ছে ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে নিউমোনিয়া নামক রোগে আক্রান্ত হয়। আচ্ছা, এরপরে আমাদের টপিক আমরা চলে যাই, সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। এখান থেকে যেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, একমুখীর বৈশিষ্ট্য আর উভমুখীর বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে উদাহরণ। এখানে আমাদের 2টা করে উদাহরণ দেওয়া আছে, এছাড়া বইয়ে যতগুলো উদাহরণ দেওয়া আছে আমাদেরকে মোটামুটি সবগুলাই পড়তে হবে। এই কোশ্চেনগুলো সাধারণত যেভাবে আসে যে নিচের কোনটি উভমুখী বিক্রিয়া নয়, এখান থেকে 3টা উদাহরণ দিয়ে দিল, এখান থেকে একটা উদাহরণ দিয়ে দিল। তো আমরা দেখলেই বুঝতে পারবো অ্যাকচুয়ালি নিচের কোনটি উভমুখী আর কোনটি উভমুখী নয়। এইভাবে বিক্রিয়াগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে বাতাসে যদি কার্বন ডাই অক্সাইড দহন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা কি ধরনের বিক্রিয়া, যেহেতু গ্যাস উৎপন্ন হচ্ছে, গ্যাসটা কি হবে, গ্যাসটা যেহেতু খোলা অবস্থায় আছে গ্যাসটা উড়ে চলে যাবে। সো আমরা কি পাইলাম, আমরা একটা উৎপাদন পাচ্ছি না। সো এটা বাম থেকে ডানে গেলেও আর ডান থেকে বামে যেতে পারবে না, কারণ একটা জিনিস কিন্তু বাতাসে চলে গেছে। সো এটা কি ধরনের বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াগুলোর একটা বিশেষ প্রবণতা আছে কি, সেটা হচ্ছে সাম্যাবস্থা। ঠিক আছে। আচ্ছা, তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী, কিন্তু বেশিরভাগ বিক্রিয়ায় দেখা যায় একমুখী বিক্রিয়ার হারটা অনেক বেশি, কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা হচ্ছে অনেক কম। এই কারণে এগুলোকে আমরা একমুখী বিক্রিয়া বলে অভিহিত করি, এগুলোকে আমরা উভমুখী বিক্রিয়া বলতেছি না। তবে থিওরিটিক্যালি, ঠিক আছে, তোমরা মাথায় রাখবা যে তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া কি, তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী। আচ্ছা, এখন এই ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা বদ্ধ পাত্রে বিয়োজন করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইডটা যেটা উৎপন্ন হচ্ছে এটা কিন্তু উড়ে যেতে পারবে না। তো যেহেতু পারবে না সেহেতু এটা আবার লেফট শিফট হইতে পারবে, এই কারণে সেটা হচ্ছে উভমুখী হবে। কিন্তু এটা যদি খোলা পাত্রে করা হয় সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। আচ্ছা, এছাড়া যদি কোনো কারণে একটা অধক্ষিপ্ত হয়ে যায়, মানে কি সাম্য অবস্থান থেকে একটা জিনিস সরে গেল, তো যেহেতু সরে গেছে সেক্ষেত্রে এটা উভমুখী হইতে পারবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একমুখী বিক্রিয়ার উভমুখী বিক্রিয়ার মধ্যে যদি পার্থক্য দেখি, কি পার্থক্য, একমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় যায় না, উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় যায়। একমুখী বিক্রিয়ায় কি হচ্ছে, সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক অনেক বেশি, আর উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা কোনটা, যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটাই সমান। আরেকটা জিনিস সেটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন বা ডেল্টা জি। ঠিক আছে, মুক্ত শক্তির পরিবর্তন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কত, সেটা হচ্ছে 0, আর একমুখী বিক্রিয়ার কত, সেক্ষেত্রে হচ্ছে ডেল্টা জি ইকুয়াল লেস দেন 0। উভমুখী বিক্রিয়ায় এন্ট্রপি কি থাকতেছে, এন্ট্রপি হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে, বাট একমুখী বিক্রিয়ায় এন্ট্রপি সবসময় হচ্ছে বাড়বে। ঠিক আছে, এন্ট্রপি সবসময় বাড়বে। তাহলে একমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন লেস দেন 0, এন্ট্রপির পরিবর্তন সেটা হবে পজিটিভ। উভমুখী বিক্রিয়ায় মুক্ত শক্তির পরিবর্তন 0 আর এন্ট্রপির পরিবর্তন এটাতে হবে না। আর উভমুখী বিক্রিয়াগুলো সাধারণত প্রকৃতিতে কম দেখা যায়, আর এই কারণে এগুলোকে বলা হয় হচ্ছে অস্বতঃস্ফূর্ত। ঠিক আছে, উভমুখী বিক্রিয়াগুলো হচ্ছে অস্বতঃস্ফূর্ত আর একমুখী বিক্রিয়াগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত। এখন স্বতঃস্ফূর্ত মানেটা কি,
স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে যেটা নিজে নিজেই হয়। তো আমি হচ্ছে একটা যদি কয়লা পুরাই বা আমি যদি একটা কাঠ পুরাই, তাহলে দেখা যাবে কিসে পরিণত হচ্ছে, কালিতে পরিণত হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যাচ্ছে। এটা একটা প্রাকৃতিক বিক্রিয়া, এটা একটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এটা কেমন বিক্রিয়া? এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। সো আমার বেশিরভাগ উপমুখী বিক্রিয়া কেমন? অস্বতঃস্ফূর্ত। আর একমুখী বিক্রিয়াগুলো হচ্ছে আমার স্বতঃস্ফূর্ত। এরপর হচ্ছে বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার থেকে আমার মূলত এককটা পড়তে পারলেই চলবে, আর ভরকের সূত্রটা যদি আমি জানি তাহলেই হবে। তাহলে বিক্রিয়ার হারকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস আর নিচে কি থাকতেছে আমার সময়, অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি ডিভাইডেড বাই সময়। এরপরে এককটা আমার ইম্পর্টেন্ট, উপরে যেহেতু বিক্রিয়কের ঘনমাত্রার একক কি? মোল পার লিটার, আর নিচে একক কি? সেকেন্ড। তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এই গেল হচ্ছে আমার বিক্রিয়ার হার। আচ্ছা, এরপরে হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো আমরা জাস্ট রিডিং করে ফেলবো, এগুলো পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি অধিক তাপে যদি ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইডের তাপীয় বিয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে। এটা আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডটার কালারটা কি। ঠিক আছে, নাইট্রিক অক্সাইড এটার কালার কি, আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা সেটার কালার কি। ডাইঅক্সাইডটার কালার হচ্ছে বাদামি, আর নাইট্রিক অক্সাইডটার কালার কি? নাইট্রিক অক্সাইডটা হচ্ছে বর্ণহীন। এটা আমার মাথায় রাখতে পারলেই চলবে। আচ্ছা, এরপরে হচ্ছে বিক্রিয়ার ক্রম যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা এটাকে শূন্য ক্রমের বিক্রিয়া বলবো। আর এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্রমের বিক্রিয়াগুলো দেখে ফেলি। এখান থেকে আমাদের যেগুলো পড়তে হবে, এখান থেকে আমাদের মূলত উদাহরণগুলো পড়তে হবে। আমরা যদি এখান থেকে উদাহরণগুলো পড়ে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। এছাড়া ক্রম থেকে সাধারণত মেডিকেলে কখনোই প্রশ্ন আসে না। আচ্ছা, তাহলে আমরা ক্রম টপিকটা নিয়ে খুব বেশি সময় না নেই, যেহেতু আমি বলে দিলাম যে ক্রম টপিকটা সাধারণত পরীক্ষায় আসে না, বিশেষ করে মেডিকেলে। তারপর আমরা যেটুকু মুখস্থ করে ফেলবো, আমরা মুখস্থ করবো হচ্ছে কোনটা এক ক্রমের বিক্রিয়া, কোনটা দুই ক্রমের বিক্রিয়া, কোনটা শূন্য ক্রমের বিক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রিয়ার ক্রম এবং আণবিকত্ব। এটাও আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, মেডিকেলে এটা কখনোই আসে নাই, আর আসার সম্ভাবনাও খুব কম। আমরা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাই সরাসরি, সেটা হচ্ছে নিয়ামক সমূহ। আচ্ছা, এর মধ্যে আমরা যে বইগুলো পড়ি সাধারণত এটাতে তিনটা দেওয়া থাকে, একটা হচ্ছে তাপমাত্রা, চাপ, আর একটা হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, এই তিনটা দেওয়া থাকে। এছাড়া আরো অনেক ধরনের নিয়ামক আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের বই অনুযায়ী কয়টা? তিনটা। একটা হচ্ছে বিক্রিয়ার বিক্রিয়কের ঘনমাত্রা, তারপর হচ্ছে চাপ, আর একটা হচ্ছে তাপমাত্রা। এছাড়াও যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা বইয়ে লিখে ফেলবো, আর এই বইটাতে যেহেতু সবকিছু সাজায় গোছায় আছে তো আমরা এই বইটাকেই মেইনলি ফলো করব। আচ্ছা, এরপরে আর কি কি আছে আমরা দেখে নেই। তাহলে এই যে এখানে সাধারণত যে লাইনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়। 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কত গুণ বৃদ্ধি পাচ্ছে? আমার দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, যেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট লাইন। আবার এক জায়গায় বলা আছে 2 থেকে 3 গুণও বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এই যে আর্হেনিয়াস, এটা থেকে আমরা দেখতে পাই যে বিক্রিয়ার হার যদি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় বিক্রিয়ার তাপমাত্রা, সেক্ষেত্রে হচ্ছে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে? সেটা হচ্ছে 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সূত্রটা দেখি। সূত্রটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের যেখানে ইম্পর্টেন্ট লাইন সেটা হচ্ছে এটা। ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অধিকাংশ বিক্রিয়া সক্রিয়ণ শক্তির মান কত? কত? 55 কিলোজুল পার মোল। আমাকে মাথায় রাখতে হবে মানটা কত, এককটা কত বলছে, আর সাথে হচ্ছে এটা কি কিলোজুল নাকি জুল। ঠিক আছে, সেটাও। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা লাসাতেলিয়ার নীতি পারি, তাই আমরা এসব নিয়ে আর আলোচনা করছি না। তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া সক্রিয়ণ শক্তি। আচ্ছা, এখন আমরা এটা জেনে নিই আসলে সক্রিয়ণ শক্তি জিনিসটা কি। সক্রিয়ণ শক্তি জিনিসটা হচ্ছে একটা বাধা। সহজ কথায় সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি হচ্ছে একটা বাধা। ধরলাম বিক্রিয়কটা এই অবস্থায় আছে, তো বিক্রিয়াকটা যদি বিক্রিয়া করতে চায় তাহলে এই পরিমাণ একটা শক্তি অর্জন করতে হবে, হয়ে সে উৎপাদে পরিণত হবে। উৎপাদের শক্তিটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তো বিক্রিয়কের শক্তি যদি বেশি হয়ে যায় উৎপাদের চেয়ে, ঠিক আছে, তাইলে আমার বামের শক্তি বেশি, ডানের শক্তি কম, সেই ক্ষেত্রে অতিরিক্ত শক্তি তাপ হিসাবে নির্গত হবে। সো যদি বিক্রিয়কের শক্তি হয়ে যায় বেশি, সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। আর ধরলাম বামের শক্তি কম, ডানের শক্তি বেশি, তাহলে কি করতে হবে? বাইরে থেকে আরো শক্তি দিতে হবে, দিয়ে তারপরে সেটা হচ্ছে বিক্রিয়া হবে। তাইলে এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে আমার তাপহারী বিক্রিয়া। তাইলে বিক্রিয়কের শক্তি বেশি হলে সেটা তাপ উৎপাদী, আর উৎপাদের শক্তি যদি বিক্রিয়কের চেয়ে বেশি হয় সেটা হচ্ছে তাপহারী। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। সেটা কি? সহজ কথা, এটা হচ্ছে একটা বাধা। এই বিক্রিয়কটা যদি বিক্রিয়া করতে চায় তাহলে তাকে কি করতে হবে? তাহলে এই যে এই পরিমাণ শক্তি অর্জন করতে হবে, মানে কি এই পরিমাণ ধাপটা তাকে অতিক্রম করে আসতে হবে। সে যদি করে আসতে পারে তাহলে সে বিক্রিয়া করতে পারবে, বাট যদি না পারে তাহলে সে বিক্রিয়া করতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা দুইটা পয়েন্ট দেখলাম যে ঘনমাত্রা কার বা শক্তি কার কোন পয়েন্টে। যদি উৎপাদের শক্তি বেশি হয় বিক্রিয়কের চেয়ে তাহলে এটা কি হবে? এটা আমরা বলছি তাপ উৎপাদী। আর যদি কম হয় সেক্ষেত্রে কি হবে? তাপহারী হবে। কিন্তু এই যে বাধাটা অতিক্রম করতে হবে, এটাই হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি। তো সহজ কথায় সক্রিয়ণ শক্তি যত বেশি,
এই বিক্রিয়ায় বাধাটা তত বেশি, তো বাধা যত বেশি বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে, বিক্রিয়ার হারটা ততটা কমে যাবে। এই যে এই লাইনটা, এবার এটা একবার আশা করছি, ঠিক আছে, যে বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির সম্পর্ক কি। তাহলে আমরা যেহেতু বললাম এটা বিক্রিয়ায় বাধা, তো বাধা যত বেশি বিক্রিয়ার হার তত কম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রভাবক এবং প্রভাবকের প্রকারভেদ। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে প্রভাবক। তাহলে আমরা জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দেখে ফেলি। কি কি? একটা হচ্ছে বিক্রিয়ার প্রভাবকের কাজ কি, সে হচ্ছে বিক্রিয়ার গতিটাকে প্রভাবান্বিত করে, ঠিক আছে। কিন্তু উভমুখী বিক্রিয়ায় কি হয়, উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়া যে পরিমাণ বাড়ায় পশ্চাৎমুখী বিক্রিয়াও সেই পরিমাণ বাড়ায়, তো আলটিমেটলি কোনো পরিবর্তন ঘটে না। সো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় প্রভাবকের কোনো প্রভাব আছে, প্রভাবকের কোনো প্রভাব নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যে প্রভাবকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা ছক করে মুখস্থ করে ফেলবো। যেমন আমাদের কি কি প্রভাবক আছে, আমাদের হচ্ছে ধনাত্মক প্রভাবক আছে, ঋণাত্মক প্রভাবক আছে, তারপর হচ্ছে আবিষ্ট প্রভাবক আছে, স্বপ্রভাবক আছে। এই প্রত্যেকটারই আমাদের কি লাগবে, আমাদের প্রত্যেকটার উদাহরণ মুখস্থ করে ফেলতে হবে। এর মধ্যে কমন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে স্বপ্রভাবক কোনটা, স্বপ্রভাবক কোনটা, ম্যাঙ্গানিজ 2+। এছাড়া আরেকটা উদাহরণ কি, আরেকটা উদাহরণ হচ্ছে H+। খনিজ অ্যাসিডের বিক্রিয়ায় H+ অনেক সময় স্বপ্রভাবক হিসেবে কাজ করে। এছাড়া হচ্ছে এই যে আবিষ্ট প্রভাবক কোনটা, তারপরে হচ্ছে প্রভাবক সহায়ক কোনটা, মলিবডেনাম ধাতু হচ্ছে প্রভাবক সহায়ক। তাহলে আমাদেরকে এখান থেকে মূলত যেগুলো কভার করতে হচ্ছে সেগুলো হচ্ছে প্রত্যেকটার উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, এই যে এই ছকের মধ্যে সবকিছু একসাথে সাজায় লেখা আছে। যেমন কি কি ধনাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক কোনটা কোনটা এগুলো আমরা মুখস্থ করব। এরপর হচ্ছে ঋণাত্মক প্রভাবক, ঠিক আছে। তারপর হচ্ছে স্বপ্রভাবক, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি আরো একটা বলছি। এরপর হচ্ছে আবিষ্ট প্রভাবক, প্রভাবক বিষ। তবে এর মধ্যে যেগুলো বেশি আসে সাধারণত সেটা হচ্ছে স্বপ্রভাবক, আবিষ্ট প্রভাবক, প্রভাবক বিষ, আর হচ্ছে সাধারণত ঋণাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক সাধারণত পরীক্ষায় কম দেয়। তো এই ইনফরমেশন গুলো আমরা একটাও বাদ দিতে পারবো না। এছাড়াও আমাদের কমন কিছু পরিচিত বিক্রিয়া আছে, ঠিক আছে। পরিচিত বিক্রিয়াগুলোতে কোন ক্ষেত্রে কি প্রভাবক লাগে, যেমন হচ্ছে এই যে এখানে একটা দেওয়া আছে যে অসম্পৃক্ত ভেজিটেবল অয়েল থেকে প্রভাবকীয় হাইড্রোজেনেশন প্রক্রিয়ায় যদি আমরা হাইড্রোজেন সংযোগ করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি প্রভাবক লাগবে, কি লাগবে, নিকেল প্লাটিনাম। এছাড়া আমরা কি পড়ছি, আমরা হচ্ছে হেবারবস প্রক্রিয়া পড়ছি, তাহলে হেবারবসের জন্য কি লাগবে। তারপরে হচ্ছে আমাদের অসওয়াল্ড একটা বিক্রিয়া আছে, ঠিক আছে, অসওয়াল্ডের জন্য আমাদের সেক্ষেত্রে কি প্রভাবক লাগবে। এছাড়া কি আছে, এছাড়া হচ্ছে অসওয়াল্ড, তারপর হচ্ছে স্পর্শ পদ্ধতি, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড তৈরির জন্য কি কি লাগবে, যে এই তিনটা বিক্রিয়ার প্রভাবকও আমাদেরকে ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এরপরের টপিক আমরা চলে যাই। এই যে এখানে যে বায়োলজিতে আমরা যে প্রভাবকগুলো পড়ে আসছি মূলত সেগুলাই দেওয়া আছে। এই একই জিনিস হচ্ছে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারেও পড়ছি, আবার এখানেও দেওয়া আছে। তো এগুলো আমরা ভালো করে মুখস্থ করে ফেলবো। এর মধ্যে পরীক্ষায় আসা কোশ্চেন একটা, সেটা হচ্ছে জাইমেস। এই জাইমেস কোশ্চেনটা একবার পরীক্ষায় আসছে, যেটা কি করে, এটা হচ্ছে আমরা জানি এটাকে হচ্ছে গ্লুকোজকে অ্যালকোহলে কনভার্ট করে, জাইমেস এনজাইম। আর জাইমেস এনজাইম কোথা থেকে আসে, যেটা আমি বলছিলাম যে তিনটা জিনিস, ঠিক আছে, ইস থেকে আসে তিনটা, একটা হচ্ছে জাইমেস, তারপর হচ্ছে ম্যালটেস, আর একটা হচ্ছে ইনভার্টেস। আমরা জামাইতে মনে রাখবো যে ইস থেকে কি কি এনজাইম আসে, ঠিক আছে, জাইমেস, ম্যালটেস আর হচ্ছে ইনভার্টেস। এছাড়া এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইউরিএজ। ইউরিএজ কি করে, ইউরিয়াকে ভাঙে। আর ইউরিকেস কি করে, ঠিক আছে, একটা হচ্ছে ইউরিএজ, একটা ইউরিএজ, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে ইউরিকেস। তো ইউরিএজ হচ্ছে ইউরিয়াকে ভাঙে, আর ইউরিকেজ হচ্ছে ইউরিক অ্যাসিডকে ভাঙে। আর ইউরিয়াকে ভাঙলে আমরা কি কি পাবো, এটা আমাদের আগের পড়া অ্যামোনিয়া আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে সমসত্ব প্রভাবন আর অসমসত্ব প্রভাবন কি জিনিস। সমসত্ব মানে হচ্ছে যে সবকিছু একই রকম, আর অসমসত্ব মানে সবকিছু ইউজুয়ালি একই রকম না। এখন আমরা কোনটা ব্যবহার করি, নরমালি হচ্ছে আমরা ব্যবহার করি অসমসত্ব প্রভাবন। যেমন আমাদের পরিচিত বিক্রিয়া যদি আমরা দেখি, আমাদের পরিচিত বিক্রিয়া এখানে হচ্ছে এটা, যে স্পর্শ পদ্ধতিতে আমরা যদি সালফিউরিক অ্যাসিড উৎপাদন করতে যাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি ব্যবহার করি, আমরা প্ল্যাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড প্রভাবকটাকে ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে প্রভাবকটা কেমন, আমার দেখা যাচ্ছে এই দিকের গুলো হচ্ছে গ্যাসিয়াস, বাট আমার প্রভাবকটা কেমন, প্রভাবকটা কিন্তু আমার গ্যাসিয়াস না, তাহলে এটা কি প্রভাবক, এটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। আচ্ছা, তাহলে এরপরে আমরা তাপমাত্রাগুলো মুখস্থ করে ফেলবো, যে পিএইচ এর মান কত হইলে ভালো, তারপরে হচ্ছে শর্ত। যদিও পিএইচ এখানে 7 এর মান বলা আছে, তবে আমরা অন্য একটা জায়গায় দেখতে পাবো হচ্ছে পিএইচ 6 থেকে 9, ঠিক আছে। পিএইচ 6 থেকে 9 এর মধ্যে যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্রভাবকগুলো ভালো কাজ করে। এক এক প্রভাবকের জন্য সাধারণত পিএইচটা হচ্ছে এক এক রকম। আচ্ছা, এরপর হচ্ছে শিল্পক্ষেত্রে অনুঘটকের ব্যবহার। এখন যদি আমরা দেখি, আমাদের জন্য এগুলোই হচ্ছে মূলত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া উৎপাদনের প্রক্রিয়া কি, সেটা হচ্ছে হেবারবস। তাইলে হেবারবস আমার কি প্রভাবক লাগতেছে, এটা আরো ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ আমার হচ্ছে আয়রন, আয়রনটাকে কি অবস্থায় ব্যবহার করা হয়, আয়রনটাকে হচ্ছে চূর্ণ অবস্থায় ব্যবহার করা হয়। এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপাদন, এই প্রক্রিয়াটার নাম কি, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। তারপরে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডেরটার নাম কি, সেটা হচ্ছে অসওয়াল্ড। তাহলে আমরা বিক্রিয়াগুলোর নাম পড়বো, সাথে হচ্ছে অনুঘটক হিসেবে কোনটা কোনটাকে ব্যবহার করা হচ্ছে সেটা পড়বো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বিক্রিয়ার সাম্য অবস্থায় চলে যাই।
সমসত্ব সাম্যাবস্থা সেম আগের মতোই কথা, একই ভৌত অবস্থায় থাকলে সেটা হচ্ছে সমসত্ব, একই ভৌত অবস্থায় না থাকলে অসমসত্ব। আচ্ছা উদাহরণ কি, হাইড্রোজেন আয়োডিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটার আমাদেরকে মুখস্থ করতে হবে। এছাড়া আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে কালারটা, ঠিক আছে, যে হাইড্রোজেনের কালার কি, আয়োডিনের কালার কি, হাইড্রোজেন আয়োডাইডের কালার কি। আচ্ছা এরপরে হচ্ছে আর যে উদাহরণগুলো আছে খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য না, তবে এই উদাহরণটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি বিয়োজন করি এটা কত তাপমাত্রা লাগে, এটা হচ্ছে 550 তাপমাত্রা লাগবে। আচ্ছা এই বিক্রিয়া আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট না। এরপরে পরের বিক্রিয়াটাকেও দুই ভাগে ভাগ করা যায়, তবে এই উদাহরণগুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নাই, তাই আমরা এটাকে বাদ দিয়ে যাচ্ছি। এরপর হচ্ছে সাম্যাবস্থার শর্ত, এই শর্তগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে এখান থেকে আসবে নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয়। এখান থেকে যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে, যে সাম্য স্থায়ী হবে, উভয় দিকে কি থাকবে, সুগম্যতা থাকবে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারে। তারপরে বিক্রিয়া কেমন হবে, বিক্রিয়া হবে অসম্পূর্ণ, কারণ যে পরিমাণ বামে যায় সেই পরিমাণ আবার ডানে যায়, যে পরিমাণ সামনে যায় সেই পরিমাণ পিছনে যায়, তো আলটিমেটলি এই বিক্রিয়া কখনোই কমপ্লিট হবে না। আচ্ছা এরপরে প্রভাবক কি, প্রভাবকের কোনো ভূমিকা নেই, এটাই সাধারণত পরীক্ষায় আসে, যে উভমুখী বিক্রিয়ায় প্রভাবকের কোনো প্রভাব আছে নাকি, ঠিক আছে, উভমুখী বিক্রিয়ায় প্রভাবকের কোনো প্রভাব থাকবে না। কেন থাকবে না, কারণ আমরা এটা দেখতেই পাচ্ছি যে এখানে হচ্ছে এটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে, তো সামনেও যে পরিমাণ বাড়াবে পিছনেও সেই পরিমাণ বাড়াবে, এই কারণে এই ক্ষেত্রে কোনো প্রভাবকের প্রভাব থাকবে না। আচ্ছা এরপরে হচ্ছে আমরা যদি দেখে নিই, ট্রেসার হিসেবে অল্প পরিমাণে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়, ঠিক আছে, আয়োডিনের আমরা কি পড়তে হবে, যে ট্রেসার হিসেবে কোনটা ব্যবহার করা হয়, আয়োডিন ব্যবহার করা হয়। কোন বিক্রিয়াটা, ওই যে আমরা যে বিক্রিয়াটা দেখে আসলাম, ঠিক আছে, একটা হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে আয়োডিন, আরেকটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করবে। এই বিক্রিয়া হচ্ছে ট্রেসার হিসেবে কোনটা, আমরা আয়োডিনটাকে হচ্ছে আমরা তেজস্ক্রিয় আয়োডিনও অনেক সময় দিতে পারি। আচ্ছা এরপরে আমরা চলে যাই লা শাতেলিয়ার নীতি, ঠিক আছে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লা শাতেলিয়ার নীতিতে নিয়ামক কয়টা, নিয়ামক হচ্ছে তিনটা, একটা হচ্ছে উৎপাদনের ঘনমাত্রা, তারপরে হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে চাপ। আচ্ছা তো লা শাতেলিয়ার নীতি বলে যে বিক্রিয়ার সাম্যাবস্থায় আমি যেটাকে পরিবর্তন করব, বিক্রিয়া এমন ভাবে নড়াচড়া দিবে যেন হচ্ছে প্রভাবকের প্রভাবটাকে প্রশমিত করা যায়, ঠিক আছে, প্রভাবকের প্রভাবটাকে সে কি করবে, সে সবসময় প্রভাবকের প্রভাবটাকেই প্রশমিত করবে। আচ্ছা তাহলে লা শাতেলিয়ার নীতি নিয়ামক হচ্ছে এই যে আমরা তিনটা বললাম, তার কাজ কি, প্রভাবকের প্রভাবকে প্রশমিত করা। এর মানে কি, যদি আমি চাপ বিক্রিয়ায় বাড়ায় দিই, সেই বিক্রিয়ার চাপ কি করবে, কমায় দিবে। আমি যদি বিক্রিয়ার তাপ বাড়ায় দিই, ঠিক আছে, তাহলে সে এমন ভাবে বিক্রিয়াটাকে মুভ করাবে যেন বিক্রিয়ার তাপমাত্রা সে কমায় দিতে পারে। আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে জাস্ট একটা মেইন টপিক গুলো পড়ে ফেলি, সেটা হচ্ছে যদি আমি চাপ বাড়াই তাহলে কি হবে, ঠিক আছে, চাপ বাড়াইলে গ্যাসীয় বিক্রিয়ার উপর চাপের প্রভাব আছে, অন্য কোনো বিক্রিয়ার উপর চাপের প্রভাব নাই। তো গ্যাসীয় বিক্রিয়ার মধ্যে আবার কোন বিক্রিয়ার উপর আছে, যেই বিক্রিয়ার বামে এবং ডানে অণুর সংখ্যার মধ্যে কোনো পার্থক্য আছে, যেমন হচ্ছে নাইট্রোজেন আর হচ্ছে 3 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে, এটা হচ্ছে আমার 2 অণু অ্যামোনিয়া তৈরি করতেছে, এইদিকে আমার অণু সংখ্যা 4টা, এইদিকে অণু সংখ্যা 2টা, তাহলে এটার উপর প্রভাব আছে। কিন্তু হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে তৈরি করলো 2 অণু হাইড্রোজেন আয়োডিন, এখানে অণু সংখ্যা 2, এখানে অণু সংখ্যা 2, এখানে কোনো প্রভাব নাই। তাহলে আগে আমার মাথায় রাখতে হবে যে গ্যাসের চাপের প্রভাবটা কোথায় থাকবে, কোথায় থাকবে না। আচ্ছা তাহলে এখানে আমি দেখলাম যে চাপের প্রভাব আছে। এখন কোন দিকে চাপটা বেশি, কোন দিকে চাপটা কম, ঠিক আছে, আমি যদি চাপ বাড়াই, তাহলে সে চেষ্টা করবে চাপটা কমানোর, তাহলে এখানে চাপ কম কারণ এদিকে অণু সংখ্যা কম, তাহলে সে এদিকে শিফট করবে। আবার উল্টা, আমি যদি চাপ বাড়াই, ঠিক আছে, তাহলে সে চেষ্টা করবে কমের দিকে যাওয়ার, আর যদি আমি চাপ কমাই দিই সে চেষ্টা করবে কোন দিকে, চাপটা বাড়ায় দেওয়ার, তো সে উল্টা দিকে মুভ করবে এইভাবে। আচ্ছা এরপরে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপের প্রভাবটা কেমন, আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া যেটা, সেটার যে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে হারি। একইভাবে তাপহারী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। তো এখন একটা বিক্রিয়ায় ধরলাম বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, আমি এই বিক্রিয়ায় তাপটাকে বাড়ায় দিছি, তো বিক্রিয়াটাকে যেহেতু তাপটা বাড়ায় দিছি, লা শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটার টার্গেট কি, তাপটাকে কমানো, তো সে কোন দিকে গেলে কমাইতে পারবে, এই যে পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, তো সে পশ্চাৎ দিকে শিফট করবে যেন পশ্চাৎ দিকে তাপমাত্রাটাকে কমায় দেওয়া যায়, এভাবে এরা কাজ করে। এরপর হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, আমরা যেটাকে বাড়াবো তার উল্টা দিকে শিফট করবে, এটা খুবই সহজ। আচ্ছা এরপর হচ্ছে আমরা স্পর্শ প্রণালীতে চলে যাই, যে H2SO4 তৈরিতে কোন প্রণালী লাগে, কি প্রণালী লাগে, স্পর্শ প্রণালী। আচ্ছা বিক্রিয়াগুলো আমরা দেখে ফেলি, এরপর হচ্ছে শর্তটা দেখবো। শর্ত কি, তাপমাত্রা, প্রভাবক এবং চাপ, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এছাড়া এখান থেকে আমার প্রশ্ন করতে পারে যে লা শাতেলিয়ার নীতি অনুযায়ী জিনিসটাকে ব্যাখ্যা করো। তাহলে এই বিক্রিয়াটা কি দেখা যাচ্ছে, বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়াটা তাপ
উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়া আমি কি করলে যত তাপ কমাবো তত সামনের দিকে অগ্রসর হবে। আচ্ছা, এরপর হচ্ছে চাপ। দেখা যাচ্ছে হচ্ছে চাপটা কোন দিকে, এইদিকে হচ্ছে 3 অণু, এদিকে হচ্ছে 2 অণু। তাহলে আমরা আগের কথায় চলে যাব যে আমি যদি চাপ বাড়াই তাহলে কোন দিকে যাবে, কম সংখ্যক গ্যাসীয় অণুর দিকে। ঠিক আছে, তাহলে আমার চাপটা হচ্ছে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে কোনটা দিতে হবে। এরপর হচ্ছে প্রভাবক, প্রভাবকটা আমাকে মুখস্থ করে ফেলতে হবে। এছাড়া হচ্ছে হেবার। ঠিক আছে, এই বিক্রিয়াটাও সেম, এই বিক্রিয়াটাও দেখা যাচ্ছে হচ্ছে কি এটা হচ্ছে তাপ উৎপাদী। তাহলে আমি কি করব, তাপমাত্রা হ্রাস করব। ঠিক আছে, চাপ কি করব, চাপ হচ্ছে ইউজুয়ালি যে এদিকে 4 এদিকে 2, তাহলে সেক্ষেত্রে হচ্ছে চাপ আমার বাড়াইলে কম সংখ্যক গ্যাসীয় অণুর দিকে যাবে। প্রভাবক কি, আয়রন চূর্ণ আর প্রভাবক সহায়ক, এগুলো আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমরা ছকের মধ্যে সবকিছু একসাথে সাজানো আছে, জাস্ট এটা দেখে ফেলি। হ্যাঁ, এই যে বিক্রিয়াগুলা, এই বিক্রিয়াগুলো আমাদের প্রত্যেকটা হচ্ছে তাপমাত্রা, চাপ ভালো করে মুখস্থ করতে হবে। এর মধ্যে হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের জন্য হেবারবস, স্পর্শ প্রণালী, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা আমরা ভালো করে মুখস্থ করবো। এছাড়া ইউরিয়া উৎপাদনের বিক্রিয়াটা, এটা আমরা হচ্ছে অন্য অধ্যায়ে পড়ে ফেলছি। এরপর হচ্ছে ভরক্রিয়ার সূত্র। ভরক্রিয়ার সূত্র সাধারণত আমাদের তেমন কিছু লাগে না, আমাদের হচ্ছে এই সম্পর্কটা অবশ্যই লাগবে। ঠিক আছে, যে কেপিকেসি এর মধ্যে সম্পর্ক কি, নিচের কোনটি কেপিকেসি এর মধ্যে সম্পর্ক নয়। আচ্ছা, এরপরে হচ্ছে কেপিকেসি কি হতে পারে না, কেপিকেসি শূন্য হতে পারে না, কেপিকেসি অসীম হতে পারে না। কেন হইতে পারে না এগুলো আমাদের না জানলেও চলবে, তবে শূন্য এবং অসীম হতে পারবে না। কেপিকেসি এর সম্পর্ক। আচ্ছা, এবার সাম্য ধ্রুবক কেপি আর কেসি কিভাবে আমরা নির্ণয় করব, এই এককটা কিভাবে, এটিএম পাওয়ার ডেল্টা এন অথবা মোল পার লিটার পাওয়ার ডেল্টা এন, আমাদের এই এককগুলো নির্ণয় করা শিখতে হবে। এরপরে হচ্ছে আমরা যদি সাম্য ধ্রুবকের ব্যবহারে চলে যাই, সাম্য ধ্রুবক কেবলমাত্র কোন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, সাম্যে প্রযোজ্য। তাহলে সাম্য কোন বিক্রিয়ায়, উভমুখী বিক্রিয়ায়। সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট তাপমাত্রায় স্থির, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাম্য ধ্রুবকের মান কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্থির, কিন্তু অন্য কোনো প্রভাবকের পরিবর্তনে সাম্য ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হবে না। জাস্ট সাম্য ধ্রুবক কিসের উপর নির্ভর করতেছে, তাপমাত্রার উপর। এই পয়েন্টটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে বিক্রিয়ার হার অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু সাম্য ধ্রুবক মূলত কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখি পানির আয়নিক গুণফল। ঠিক আছে, পানির আয়নিক গুণফলের জন্য আমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে পানির আয়নিক গুণফলকে কি দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, কে ডাব্লিউ। এরপরে হচ্ছে পানির মোলার ঘনমাত্রা, সেটা হচ্ছে কত, পানির মোলার ঘনমাত্রা কত, সেটা হচ্ছে 55.5। এই বিয়োজিত অণু অবিয়োজিত অণু আমার মাথায় না রাখতে পারলেও চলবে, তবে আমরা যেটা কমনলি ভুল করি সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল কত আর মোলার ঘনমাত্রা কত। ঠিক আছে, একটা হচ্ছে 1 × 10⁻14, কোনটা, সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল অর্থাৎ কেডব্লিউ। একটা নির্দিষ্ট তাপমাত্রায় ইউজুয়ালি 1 × 10⁻14 হয়ে থাকে। এটা কি, এটা হচ্ছে পানির আয়নিক গুণফল। আর এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে এই জিনিসটা আমরা ভালো করে মাথায় রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সূত্রে চলে যাই সরাসরি। কে এ এবং কেবি এগুলো সাধারণত একক নাই, কেপি কেসি এর একক নাই, এটাও হচ্ছে আমাদের বইয়ে বলা আছে। তারপরে হচ্ছে আমাদের একক নির্ণয় করতে হয়। এর মধ্যে কে এ এর মান যত বেশি হবে, অ্যাসিড হবে তত বেশি শক্তিশালী। একই ভাবে কেবি এর মান যত বেশি হবে, ক্ষারটা হবে তত বেশি শক্তিশালী। তাহলে কে এ দিয়ে আসলে কি বোঝায়, যে এটা কি পরিমাণ ডিসোসিয়েট হচ্ছে, তো যত বেশি ডিসোসিয়েট হবে সেই অ্যাসিডটা হচ্ছে তত বেশি শক্তিশালী। আচ্ছা, এই ছক থেকে আমরা যেগুলো মুখস্থ করব মূলত হচ্ছে এই ছক থেকে আমাদের গুরুত্বপূর্ণ এটা, এটা আর হচ্ছে এটা, এই কয়েকটা পড়তে পারলে সাধারণত এর মধ্যে আমাদের কমন পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাই তাহলে বিয়োজন ধ্রুবকের মান। এখান থেকে হচ্ছে আমরা যদি পিকে মুখস্থ করতে যাই, আমরা কোন কোন পিকে এটা মুখস্থ করব। ঠিক আছে, আমরা 3.75 4.75 এই দুটো মূলত মুখস্থ করব। তবে এগুলো 3.74 এবং 4.74 আকারেও হচ্ছে বইয়ে দেওয়া আছে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা পরে চলে যাই। আচ্ছা, আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভরশীলতা। তাহলে অ্যাসিডের শক্তিমাত্রা কিসের কিসের উপর নির্ভর করে, এই জায়গাটা থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক বললে এটা হচ্ছে আমাদেরকে ভালোভাবে বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে সবার প্রথমে একটা টপিক আমরা পড়ে ফেললাম যে অ্যাসিড কখন বেশি শক্তিশালী হবে, যদি তার কে এর মান অনেক বড় হয়। তাহলে কে এর মান যত বড় সে তত বেশি শক্তিশালী। হাইড্রাসিড গুলো আমরা পড়ে আসছি, হাইড্রাসিড গুলোর মধ্যে আমরা আগেও পড়ছি যে হাইড্রোজেন আয়োডাইডটা সবচেয়ে বেশি শক্তিশালী। ঠিক আছে, তীব্রতা ক্রমে হাইড্রোজেন ফ্লোরাইডটা হচ্ছে সবচেয়ে কম। এইবার এই পয়েন্টগুলোতে যদি আমরা চলে আসি, ঠিক আছে, তাহলে দেখি অক্সিজেন পরমাণুর যেগুলো হচ্ছে অক্সি অ্যাসিড। ঠিক আছে, অক্সি অ্যাসিড গুলোর ক্ষেত্রে কি হবে, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা যত বেশি, কারণ অক্সি অ্যাসিড কি একটা হাইড্রোজেন থাকবে, একটা অক্সিজেন থাকবে, কেন্দ্রীয় একটা পরমাণু থাকবে। এই কেন্দ্রীয় পরমাণুর উপর জারণ সংখ্যাটা যত বেশি হবে সেই অ্যাসিডটা হচ্ছে তত বেশি তীব্র হবে। ঠিক আছে, তাহলে একই ভাবে আমরা কমন কিছু উদাহরণ চিন্তা করি। একটা হচ্ছে HClO4,
তারপরে হচ্ছে H2SO4। আমরা যদি জারণ সংখ্যা বের করি, এটার উপর কত আসতেছে, এটার উপর আসতেছে হচ্ছে আমার +7, আর সালফারের উপর কত +6। তাহলে এই দুটার মধ্যে কোনটা বেশি সক্রিয়? এটা বেশি সক্রিয়, কারণ কি তার জারণ সংখ্যাটা হচ্ছে বেশি। আচ্ছা, এই টপিকটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে অ্যাসিডের শক্তি মাত্রা। তাহলে বিয়োজন ধ্রুবক যত বৃদ্ধি পাবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হবে, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? অক্সো অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি অ্যাসিড তত বেশি শক্তিশালী। আচ্ছা, এবার হচ্ছে হাইড্রোসিডের ক্ষেত্রে কি হয়? হাইড্রোসিডের ক্ষেত্রে হচ্ছে হাইড্রোসিডে আবার একটা থাকে হচ্ছে হাইড্রোজেন আর আরেকটা থাকে হচ্ছে হ্যালোজেন। তো হ্যালোজেনটার আকারটা যত বড় হবে, ঠিক আছে, হ্যালোজেনটার আকারটা অর্থাৎ অ্যানায়নের আকারটা আমার যত বড় হবে সে হবে তত বেশি শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, এবার সব পয়েন্ট গেল, এবার হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট, যে আমার সবকিছু যদি সমান হয়ে যায়, সবকিছু যখন সমান হয়ে যাবে তখন আমি নির্ভর করব কিসের উপর? তখন আমি নির্ভর করব হচ্ছে চার্জ ঘনত্বের উপর। ঠিক আছে, চার্জ ঘনত্বটা কি জিনিস? এই যে চার্জ ঘনত্ব দেওয়া আছে, চার্জের পরিমাণ হচ্ছে আকার, অর্থাৎ চার্জের পরিমাণ যদি সেম হয়, যার আকার যত ছোট তার চার্জ ঘনত্ব তত বেশি। তাহলে আমরা এই দুটো জিনিস নিয়ে যদি চিন্তা করি, নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে H3PO4। আচ্ছা, তাহলে এটা কত হবে? এটার হচ্ছে আমার +5। এখানে এটার PO4 এর কত হবে? এটার হচ্ছে +5। তাহলে এখন আমরা জানি যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার যত বেশি সে তত বেশি অ্যাসিডিক। তো এই ক্ষেত্রে দুইটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান। তো কে বেশি অ্যাসিডিক হবে? এই পয়েন্টের জন্য আমার লাগবে কিসের? চার্জ ঘনত্ব। যার চার্জ ঘনত্ব বেশি সে তত বেশি অ্যাসিডিক। তো চার্জ হচ্ছে দুই ক্ষেত্রে সমান, তো এই পয়েন্টটা সমান। যার আকার যত ছোট সে চার্জ ঘনত্ব তার তত বেশি। তো নাইট্রোজেন এটা কোন পর্যায়ে আছে? এটা 2 পর্যায়ে। ফসফরাস কোন পর্যায়ে? এটা 3 পর্যায়ে। সো বোঝাই যাচ্ছে যে এটা আকারে ছোট, এটা আকারে বড়। সো চার্জ ঘনত্ব কার বেশি? নাইট্রোজেনের বেশি। সো কে বেশি শক্তিশালী? নাইট্রোজেন বেশি শক্তিশালী। এই টপিকটা যদি আমরা ভালোভাবে কমপ্লিট করে ফেলি তাহলে ধরা যায় যে এখান থেকে একটা কোশ্চেন আসবে, বিশেষ করে যে অ্যাসিডের শক্তি মাত্রা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা অম্লত্ব ক্ষারকত্বতে চলে যাই। সেক্ষেত্রে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের একটা কমন লাইন, এটা দুর্বল অ্যাসিড আমরা জানি। এটা থেকে কি প্রস্তুত করা যায়? ভিনেগার প্রস্তুত করা যায়। আর ক্ষারকত্ব, ঠিক আছে, ক্ষারকত্বর মধ্যে আমাদের যেগুলো বেশি করে লাগে, যেগুলো হচ্ছে দেখে বোঝা যায় না, ঠিক আছে, যেমন হচ্ছে H2SO4। H2SO4 এর কত? 2। ফসফরিক অ্যাসিডের কত? 3। বাট ফসফরাস অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিডটা কত? অ্যাসিডটা হচ্ছে 2। এখান থেকে কমন আরেকটা জিনিস, সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিডের কত? ঠিক আছে, মাথায় রাখবা বোরিক অ্যাসিডকে H3BO3 এইভাবে লেখা যায়, অথবা BOH3 এইভাবেও লেখা যায়। বোরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 1। ঠিক আছে, বোরিক অ্যাসিডের ক্ষারকত্ব কত? বোরিক অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 1। এছাড়া আমাদের যেমন কমন প্রশ্ন, কার্বন ডাই অক্সাইডের কত? P2O5 এর কত? তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, অ্যালুমিনা। তাহলে এখানে যে কমন ভুলটা আমরা করি যে অ্যালুমিনিয়ামের অক্সাইডের কত? অক্সাইডের অম্লত্ব হচ্ছে 3, বাট অ্যালুমিনা Al2O3 এটার কত? এটার হচ্ছে 6। তো এই কমন জিনিসগুলো আমরা ভুল করব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। এখান থেকে হচ্ছে দ্রবণের পিএইচ। এই লাইনগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে যেহেতু আসার মতো, সো আমরা ভালো করে পড়ে ফেলবো। পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে পটেন্স অফ হাইড্রোজেন অথবা পাওয়ার অফ হাইড্রোজেন, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা পিএইচটা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী সোরেনসেন। কত সালে? 1909। এটা যদি আমরা মনে রাখতে পারি ভালো। এই ক্ষেত্রে আমরা পড়ছিলাম পানির আয়নিক গুণফল, সেটা কত? 10^14, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। পিএইচ এর মান কত থেকে কত হয়? 0 থেকে 14 এর মধ্যে হয়, ঠিক আছে। আচ্ছা, কত পিএইচ হলে অ্যাসিডিক এগুলো আমরা জানি, কত বেশি হলে বেসিক, কত হলে নিউট্রাল, এগুলো আমাদের আগের কথা। এখন এই জলীয় দ্রবণের প্রকৃতি, এগুলো হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটা অ্যাসিডিক হবে, কোনটা নিউট্রাল হবে। তো এগুলো আমরা জানি, এগুলো সবগুলো হচ্ছে লবণ। তো লবণ বেশিরভাগই হয় নিউট্রাল, কিন্তু ব্যতিক্রম আছে, ঠিক আছে। যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস দিয়ে যে লবণটা তৈরি হবে সেটা হবে নিউট্রাল, বাট স্ট্রং অ্যাসিডের সাথে যেটা উইক বেস দিয়ে তৈরি হবে সেই লবণটা হবে কিছুটা অ্যাসিডিক। তারপরে আবার উইক বেসের সাথে যদি স্ট্রং বেসের সাথে যদি আমার একটা উইক অ্যাসিড দিয়ে হয়, সেই ক্ষেত্রে লবণটার প্রক্রিয়াটা হবে কিছুটা বেসিক। সো এটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটা কার সাথে মিলে কি তৈরি করতেছে এবং কোনটা অম্লীয় হবে, কোনটা ক্ষারীয় হবে। এরপর হচ্ছে আমাদের বাফার। বাফারের সংজ্ঞাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে বাফার কাকে বলে? কাকে বলে? যে হচ্ছে পিএইচ এর পরিবর্তনটাকে রেজিস্ট করতে পারে, সে হচ্ছে বাফার। কয় ভাগে ভাগ করা যায়? অ্যাসিডিক বাফার, ক্ষারীয় বাফার। আমরা এখান থেকে বাফারটা পড়বো আর বাফারের পিএইচ মানটা মুখস্থ করে ফেলবো। তবে এই সবগুলা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণগুলো আমি বলে দিচ্ছি। আমাদের জন্য যে ব্লাড বাফার গুলো আছে, ঠিক আছে, ব্লাড বাফার যে তিনটা, ব্লাড বাফার তিনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে অ্যামোনিয়া বাফার যেটা আছে সেটা হচ্ছে আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ ক্ষারীয় বাফার গুলো সম্পর্কে আমাদের বইয়ে বেশি কিছু বলা নেই। এরপর হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। এই ইকুয়েশনটা জাস্ট আমার মাথায় রাখতে পারলেই চলবে। pH = pK + log salt by acid, ঠিক আছে। কি তাহলে? pH = pK + log salt by acid, এটা কার ইকুয়েশন? হ্যান্ডারসন হ্যাসেলবার্গ। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইম্পর্টেন্ট একটা টপিকে চলে আসছি, সেটা হচ্ছে ব্লাডের পিএইচ।
তো ব্লাডের পিএইচে যদি আমরা চলে যাই তো স্বাভাবিক অবস্থায় রক্তের পিএইচ 7.4, এটা আমরা জানি। গড়ে কত 7.35 থেকে 7.45। রক্ত কি প্রকৃতির? সামান্য ক্ষারীয়, দেখে বোঝা যাচ্ছে কারণ 7 এর চেয়ে একটু বেশি। আচ্ছা, এখন যদি রক্তের পিএইচ কোনো কারণে 7.45 এর চেয়ে বেশি হয়ে যায় সেটাকে কি বলে? অ্যালকালিসিস বলে। আর যদি 7 এর চেয়ে কম হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? অ্যাসিডোসিস, যেটা মেইনলি বায়োলজিতে বলা হয় 7.35 এর চেয়ে যদি কম হয়। তো আমাদের বইয়ে যেহেতু ডিরেক্ট আছে আমরা এটাই মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে 7.45 এর চেয়ে বেশি হয়ে গেলে সেটা অ্যালকালোসিস। ওসিস শব্দের অর্থ হচ্ছে বেড়ে যাওয়া, ওসিস শব্দের অর্থ বেড়ে যাওয়া। তো অ্যালকালোসিস মানে অ্যালকালি বা ক্ষার বেড়ে গেছে, অ্যাসিডোসিস মানে অ্যাসিড বেড়ে গেছে। আর অ্যাসিডোসিস হলে কি হয়ে যেতে পারে? পেশেন্ট হচ্ছে আমার অবচেতন হয়ে যেতে পারে অথবা কোমায় চলে যেতে পারে, ঠিক আছে? যেটা ইউজুয়ালি অ্যালকালোসিসে হবে না। আচ্ছা, এরপরে আমরা ব্লাডের বাফারগুলো দেখি। ব্লাডের বাফারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার কোনটা? এটাই হচ্ছে প্রধান কোশ্চেন, সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার। এছাড়া কি কি বাফার আছে? ফসফেট বাফার আছে, ঠিক আছে? ফসফেট বাফারটা কেমন বাফার? আন্তঃকোষীয়। এরপরে কি বাফার আছে? প্রোটিন বাফার। প্রোটিন বাফার মূলত কি কি দিয়ে তৈরি? এই যে অ্যামিনো অ্যাসিড, হিস্টিডিন, এসব দিয়ে, আর হচ্ছে হিমোগ্লোবিন, এগুলা দিয়ে হচ্ছে মূলত প্রোটিন বাফারটা তৈরি। তাহলে ব্লাড বাফার থেকে আমাদের মূলত গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ব্লাড বাফার, ব্লাডের পিএইচ কত, তারপর হচ্ছে ব্লাডের বাফার কয়টা। এই বাফার তিনটা যেটা আছে, তিনটার হচ্ছে পিকে ভ্যালু কত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাফার কোনটা? বাইকার্বনেট বাফার। তবে সবচেয়ে শক্তিশালী বাফার কোনটা ব্লাডের মধ্যে? ফসফেট বাফার। কারণ আমরা জানি পিএইচ আর পিকে যত ক্লোজ হবে তত বাফারটা শক্তি তত বাড়বে। তো আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, বাইকার্বনেট বাফারের পিকে হচ্ছে 6.1, আর ফসফেট বাফারের পিকে হচ্ছে 6.8। তো কোনটা বেশি শক্তিশালী? ফসফেট বাফারটা বেশি শক্তিশালী। বাট বাইকার্বনেট বাফারটা দেখা যায় হচ্ছে আমাদের বডির বেশিরভাগ পোরশনে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো যেহেতু এটার ডিস্ট্রিবিউশন অনেক বেশি, এই কারণে বাইকার্বনেট বাফারটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভার্ট চিনি কাকে বলে? ইনভার্ট চিনি কাকে বলে? চিনি বা সুক্রোজ। এটা হচ্ছে যেহেতু গ্লুকোজ আর ফ্রুক্টোজে রূপান্তর হচ্ছে, এটাকে ইনভার্সন বলে, আর এটাকে হচ্ছে ইনভার্ট চিনি বলা হয়। এরপর এখান থেকে আমাদের হচ্ছে ইয়াগুলো মুখস্থ করতে হবে, সংকেতগুলা। যেমন হচ্ছে ডলোমাইটের সংকেত কি, এটা পরীক্ষায় আসা কোশ্চেন আগে। এছাড়া টিএসপি, তারপর হচ্ছে ড্যাপসার, এগুলো আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। পিএইচ, পিএইচ হচ্ছে আমাদের বইয়ে অনেকগুলো আছে, এর মধ্যে আমি জাস্ট বলে দিব যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা। সাধারণত সবচেয়ে সহজ পিএইচ গুলাই আসে, যেমন হচ্ছে যে রক্তের পিএইচ কত, তারপর হচ্ছে সাধারণ তাপমাত্রায় পানির পিএইচ কত। এরপর হচ্ছে যদি আমরা পিএইচ এ চলে আসি সেক্ষেত্রে হচ্ছে বডির লোয়েস্ট পিএইচ কত, লোয়েস্ট পিএইচ কত সেটা হচ্ছে পাকস্থলীতে, ঠিক আছে? কত? 1.4 থেকে 2। আর বডির হাইয়েস্ট পিএইচ কত সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে, কত? 7.4 থেকে 8। আচ্ছা, বাকিগুলো আমাদের মনে রাখার খুব একটা প্রয়োজন নাই, কারণ পরীক্ষায় এগুলো ইউজুয়ালি কম আসে, ঠিক আছে? পিএইচ যেগুলো খুবই সহজ আমরা সেগুলো ভালো করে মাথায় রাখবো। এরপরে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন থেকে মূলত পানি রিলেটেড যে বিক্রিয়াগুলো, ঠিক আছে, পানি রিলেটেড বিক্রিয়াগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন হচ্ছে আমরা একবারে চলে যাই, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এসব আমরা দেখছি, এসব আর না দেখে। আচ্ছা, এই উদাহরণগুলোর জন্য একটা ছন্দ দেওয়া আছে, ছন্দটা আমরা মুখস্থ করে ফেলবো। এরপরে হচ্ছে এগুলো আমরা বলে আসছি। হ্যাঁ, এখন হচ্ছে এনথালপি। এই এনথালপির সূত্রটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ফিজিক্সে পড়ে আসছি যে ডিকিউ ইকুয়াল নিউ প্লাস পিডিভি, এই সূত্র একই জিনিস, সেটা হচ্ছে এইভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, ভৌত অবস্থা, প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থার এটা আমাকে মাথায় রাখতে হবে যে প্রমাণ তাপমাত্রা এবং চাপ কত, ঠিক আছে? সেটা চাপটা কত আর আমার তাপমাত্রাটা কত। জুল ক্যালোরির রূপান্তর আমরা জানি, ক্যালোরি থেকে জুলের রূপান্তর আমাদেরকে জানতে হবে। আচ্ছা, হেসের সূত্রের নাম কি? হেসের সূত্রের নাম জানলেই চলবে, সেটা হচ্ছে সমষ্টিকরণ সূত্র। এর চেয়ে বেশি আমাদের এখান থেকে তেমন কিছু লাগবে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলোতে চলে আসি, সেটা হচ্ছে যে এরকম একটা, পানির আপেক্ষিক তাপ কত, এটা আমাকে মাথায় রাখতে হবে। পানির বাষ্পীকরণ তাপ কত, সেটাও আমাকে মাথায় রাখতে হবে। ঘনীভবন তাপ কত, সেটাও আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেটা দিয়ে হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে ম্যাথ করে আসছি, যে বাষ্পীভবনের জন্য তাপ কত, আবার ঘনীভবনের জন্য তাপ কত, আর নরমাল আপেক্ষিক তাপ কত। আচ্ছা, এটা হচ্ছে 4200 কিলোজুল ওই যে পার কেজি, এখান থেকে হচ্ছে জাস্ট জুল পার গ্রাম করে ফেলছে, এই কারণে এটা দেখতে এরকম লাগতেছে। আচ্ছা, এরপর হচ্ছে সালফারকে যদি মনোক্লিনিক সালফারে রূপান্তর করা যায় তাহলে কি হবে। এখন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সালফার অ্যাকচুয়ালি অনেক সালফারের রূপভেদ আছে, তার মধ্যে দুইটা এখানে বলছে, একটা হচ্ছে রোম্বিক সালফার আর একটা হচ্ছে মনোক্লিনিক সালফার। এই যে এই পরিমাণ তাপ কি হবে, শোষিত হবে। আচ্ছা, এখন হচ্ছে প্রশমন। প্রশমন তাপটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রশমন তাপের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে যতগুলো আছে সবগুলা ইম্পর্টেন্ট, তবে গড়টা মাথায় রাখা মোস্ট ইম্পর্টেন্ট, যে নরমালি প্রশমন তাপ কত হয়, 57.34, ঠিক আছে? আর আরেকটা ব্যতিক্রম আছে, কোনটা? হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে যখন বিক্রিয়াটা হয়, ঠিক আছে? হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে যখন বিক্রিয়াটা হয় তখন দেখা যায় এটাতে প্রশমন তাপ হয়ে যায় 68। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যতিক্রম। তো এইটা আর প্রথমটা আমরা ভালো করে মাথায় রাখবো।
এছাড়া গঠন এনথালপি মাথায় রাখার আমার খুব বেশি প্রয়োজন নাই, পারলে পানিটা মনে রাখবো, তবে এগুলো সাধারণত আসে না। এখন মোলের পরমাণু গড়ন তাপ, এই কোশ্চেনটাও সাধারণত বর্তমানে আসার সম্ভাবনা খুব কম, তবে অনেক আগে একবার আসছে, সো আমরা পারলে মুখস্থ করে ফেলবো। গড় বন্ধন এনথালপি এটা সাধারণত পরীক্ষায় আসে না, তবে হাইয়েস্ট আর লোয়েস্ট সবসময় আমরা এটা মাথায় রাখবো যে যেটাই পড়ি না কেন আমরা অ্যাটলিস্ট হাইয়েস্ট আর লোয়েস্টটা বা যেটা বেশি ব্যবহৃত হয় সেগুলো যেন মাথায় রাখতে পারি, ঠিক আছে? তাহলেই হচ্ছে আমাদের জন্য এনাফ। তবে এই ধরনের সংখ্যাতাত্ত্বিক প্রশ্ন বর্তমানে খুবই কম আসে। এখন হচ্ছে আমরা গঠন তাপ দহন তাপ, দহন তাপ থেকে একটা যেটা গুরুত্বপূর্ণ লাইন, দহন তাপ সাধারণত কি হয়, দহন তাপ কি সম্পূর্ণভাবে দহন করলে যেটা হয়, এটা বেশিরভাগ সময় কি তাপ উৎপাদী হয়, সো এটার হচ্ছে ডেল্টা এইচটা কি হবে, এটা ডেল্টা এইচটা হবে নেগেটিভ। এরপর হচ্ছে দ্রবণ তাপ, এখান থেকে দহন তাপের মধ্যে এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রশমন তাপ আমরা পড়ে আসছি, জাস্ট আমরা মেইন পয়েন্টটা মাথায় রাখবো। প্রশমন তাপ, গড় প্রশমন তাপ কত, -57.34। আচ্ছা, এরপর হচ্ছে বন্ধন শক্তি আর হচ্ছে বিয়োজন তাপ, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, তবে পানির বিক্রিয়া আমি যেটা বললাম, পানির প্রতিটা বিক্রিয়া আমরা ভালো করে মুখস্থ করব। আচ্ছা, এখন পরীক্ষায় আসা একটা কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে, যে পানির গলন তাপ কত, +6 কিলোজুল। সেম কোশ্চেন আমাদেরকে উল্টা ভাবে দিতে পারে যে H2O লিকুইড, লিকুইড থেকে যদি আমি H2O কে সলিডে নিতে চাই, ঠিক আছে, সলিডে নিতে চাইলে আমার কি করা লাগবে, তখন এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে -6 হয়ে যাবে। সো এই কোশ্চেনটা আমরা মাথায় রাখবো। তাহলে কোন বিক্রিয়াগুলো আমি বললাম যে সাধারণত সংখ্যা এই জায়গা থেকে তাপ, তারপরে হচ্ছে কোনটা কি আসে না, তারপরেও যদি আসে আমার জন্য পানির বিক্রিয়া যেগুলো আছে, ঠিক আছে, পানির বিক্রিয়াগুলো আমার প্রত্যেকটা অনেক ভালো করে পড়ে ফেলতে হবে। তবে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো কিন্তু আমরা পার হয়ে আসছি। এরপর আমরা এই যে পানির বাষ্পীকরণ তাপ দেখতেছি, বাষ্পীকরণ তাপটা আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, গাণিতিক সমস্যাগুলো এখানে সূত্র করে দেওয়া আছে, তবে সাধারণত যেগুলো বেশি আসে সেগুলো হচ্ছে আমার অ্যাসিড থেকে, এখানে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। কেপিকেসির ম্যাথ আমার আসার সম্ভাবনা অলমোস্ট নাই, কেপিকেসি থেকে আসলে আসতে পারে হচ্ছে কেপিকেসির মধ্যে জাস্ট সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে, যে আমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল, সেটা থেকে ডেলেন এর মানটা আমি জানবো, জেনে হচ্ছে কেপি ইকুয়াল কেসি, ওই জায়গায় কেপি কেসির কত গুণ, জাস্ট আমার এইটুকু বের করতে হতে পারে। আর অবশ্যই আমার পিএইচ এর অঙ্কগুলো ভালো করে করতে হবে, এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিএইচ এর ম্যাথ। আচ্ছা, তাহলে এটা আমরা দেখি। আমরা আগে দেখবো যে হাইড্রোজেন আয়নটা কি অবস্থায় আছে, ঠিক আছে, যে একটা অ্যাসিড বিয়োজিত হইলে হাইড্রোজেন আয়ন কয়টা হবে, যেমন H2SO4, এটা যদি এক অণু বিয়োজিত হয় তাহলে হাইড্রোজেন আয়ন হবে দুইটা, বাট এখানে এক অণু বিয়োজিত হইলে হাইড্রোজেন আয়ন হবে একটা। সো এখানে দেখাই যাচ্ছে কয়টা, চারটা, তাহলে এটা হবে 10^4, আর এখানে হচ্ছে লগ, আবার সামনে মাইনাস, সো আলটিমেটলি आंसर আসবে 4। বাট একই জিনিস যদি H2SO4 এর ক্ষেত্রে হতো তখন কি হতো, ধরলাম 0.05 H2SO4 আছে, এটা যদি বিয়োজিত হয় এটার পিএইচ কত হবে। আমাকে এই অঙ্কটা করার আগে যেহেতু একটা H2SO4 বিয়োজিত হইলে দুই অণু আসে, এটাকে কিন্তু আমার 2 দিয়ে গুণ করে নিতে হবে, করলে কত আসবে, 0.1 আসবে, তাহলে পিএইচ কত হবে, 1 হবে। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এছাড়া অনেক সময় পিএইচ বের করতে বলে, বাট সূত্র সবকিছু দেওয়া থাকে হচ্ছে পিওএইচ এর, যেমন নাইট্রিক অ্যাসিড দিয়ে একটা অঙ্ক করা আছে, এটা সাধারণ নিয়ম, তাই এটা দেখার কিছু নাই। এরকম কিছু লগের মান আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাও না হলে আমরা অঙ্ক করতে পারবো না। আচ্ছা, যেমন এই যে পিওএইচ, ঠিক আছে, বা দ্রবণের পিএইচ এত হইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, সেম আমরা জাস্ট উল্টায় নিব। এরপর হচ্ছে একটা পিএইচ3, একটা হচ্ছে পিএইচ6, সেক্ষেত্রে হচ্ছে কে কার চেয়ে বেশি অ্যাসিডিক, বোঝাই যায় পিএইচ3 বেশি অ্যাসিডিক, এটা হচ্ছে 10^3, আর ওর ঘনমাত্রা কত, ওর ঘনমাত্রা হচ্ছে 10^6, তাহলে যদি আমরা ভাগ করে দেই কত আসবে, 1000 গুণ, তাহলে কত গুণ বেশি হাইড্রোজেনের ঘনমাত্রা, 1000 গুণ বেশি, তাহলে কত গুণ বেশি অ্যাসিডিক, 1000 গুণ বেশি অ্যাসিডিক। এটাও হচ্ছে আগে পরীক্ষায় আসা কোশ্চেন, আর এখনো বর্তমানে এই পিএইচ এর অঙ্কগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি এখন প্রশ্নে চলে যাই, বিশুদ্ধ পানির পিএইচ কত। আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ কত। পানির গলন, যেটা বললাম যে পানির প্রত্যেকটা তাপমাত্রাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, অন্যগুলো যদি আমরা না পড়ি খুব একটা সমস্যা নেই। ক্ষারীয় মাটির পিএইচ কমাইতে আমরা কোনটাকে দিব, পিএইচ কমাইতে যদি হয় আপনি হচ্ছে যে কোনো অ্যাসিডিক জিনিস দিব। তো আমার এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড তিনটাই হচ্ছে বেসিক, সো কোনটা হবে, পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, এবার এখানে একটা বিক্রিয়া দিছে যে মিথেনটাকে যদি বিয়োজিত করি সেক্ষেত্রে হচ্ছে যে সংশ্লেষ গ্যাস, সেটা হচ্ছে আমরা যোগজগতে পড়ে আসছি, আর একটা হচ্ছে পঞ্চম অধ্যায় কয়লার ক্ষেত্রেও পড়ে আসছি, যদিও এটা এই অধ্যায়ের মূলত কোশ্চেন না। এরপর হচ্ছে পিএইচ, এত দ্রবণ যদি যোগ করা হয় পিএইচ এর মান কি হবে, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে যে পিএইচ এর মান কমাইতে গেলে কি যোগ করতে হবে, অ্যাসিড যোগ করতে হবে, তাহলে এখানে অ্যাসিড কোনটা সেটাই হচ্ছে আমরা যোগ করে দেব। এরপর হচ্ছে প্রভাবক বিষ থেকে শুরু করে প্রভাবকের টপিকটা আমি অনেক ভালো করে বলছি, ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কোন রোগীর রক্তে যদি পিএইচ হয় 6.9, আমরা যেটা বলছি 7 পয়েন্ট নিচে কি হইলে, 7 এর নিচে হইলেই হচ্ছে অ্যাসিডোসিস, তো এটা হচ্ছে অ্যাসিডোসিস। তো কোশ্চেন দেখা যাচ্ছে মোটামুটি সহজ, খুব বেশি কিছু নাই। তাহলে এখান থেকে যদি আমি সহজে সামারি করি তাহলে কি আসতেছে পরীক্ষায় বেশি, সেটা হচ্ছে আমার পিএইচ, ম্যাথ সহ এখান থেকে অনেক কিছু আসতেছে। আর ব্লাড বাফারই মূলত আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাসিডের শক্তি মাত্রা,
অ্যাসিডের শক্তিমাত্রা টপিকটা আমাকে অনেক ভালো করে পড়তে হচ্ছে। আর এরপর হচ্ছে এনজাইমস গুলা, ঠিক আছে, এনজাইম যেগুলো আছে বা প্রভাবক যেগুলো আছে, এই প্রভাবক এবং এনজাইম গুলো আমাকে ভালো করে পড়তে হচ্ছে। তাহলে এই টপিকগুলো যদি আমি কভার করি, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আমার জন্য কমন। যেমন হচ্ছে এখানে ইউরিয়া, ইউরিয়া কি হচ্ছে, ইউরিয়া এখানে ভাঙতেছে, তাহলে আমার কোন এনজাইম লাগবে? আমরা জানি ইউরিয়া ভাঙতে লাগে ইউরিয়েস। বিশুদ্ধ পানিতে হাইড্রোজেনের এটা আয়ন কত? এখন আমরা জানি বিশুদ্ধ পানির ক্ষেত্রে কি হয়, বিশুদ্ধ পানিতে হচ্ছে আবার 10^14, যার মধ্যে হাইড্রোজেন আয়ন আছে অর্ধেক, হাইড্রোক্সিল আয়ন আছে অর্ধেক। তাহলে হাইড্রোজেন আয়ন কত আছে? 10^7, আর হাইড্রোক্সিল আয়ন কত? 10^7। তাহলে এই যে আমার অ্যানসার হয়ে গেল। তাহলে সেম এই ঘুরে ফিরে একই টপিক গুলো থেকে বারবার প্রশ্ন চলে আসবে। আচ্ছা, এবার একটা যদি একটু অড টাইপের কোশ্চেনে চলে যায়, সেটা হচ্ছে H2SO4, যেটা আমি বলে দিলাম। যে ধরো সেম কোশ্চেন, এটা যদি আমার HCl দিয়ে হইতো যে 0.001, তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট অঙ্ক করে ফেলতাম। তিনটা আছে, তাহলে হচ্ছে ক্ষেত্রে হচ্ছে কি হবে? 3 হবে। কিন্তু যেহেতু H2SO4, একটা H2SO4 ভাঙলে হাইড্রোজেন আয়ন আসে কয়টা? 2টা। তাহলে আগে আমি ঘনমাত্রাটাকে 2 দিয়ে গুণ করে দেব। 2 দিয়ে গুণ করলে আসবে আমার 0.01, তারপরে হচ্ছে আমি অঙ্ক করব। এই যে অ্যানসার কত আসছে, অ্যানসার এটা আসবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা জাস্ট আমরা একটু মাথায় রাখবো। বাকি টপিকগুলো আমাদের জন্য মোটামুটি ইজি, এগুলোর মধ্যে আর তেমন কিছু নাই। আচ্ছা, যেগুলো বললাম সেগুলোই যদি আমরা ভালো করে পড়ে ফেলি, এই যে ব্লাড বাফার, তারপরে হচ্ছে পানির আয়নিক গুণফল, তারপর হচ্ছে অম্লক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে না, এগুলো হচ্ছে সেম আগের টপিক। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব আমাদের পরের চ্যাপ্টারে, সেটা হচ্ছে সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টার। আচ্ছা, তাহলে এখন আমরা সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারে চলে যাই, সেটা হচ্ছে পরিমাণগত রসায়ন। ঠিক আছে, এখান থেকে যে জিনিসটা একটা কমন, সেটা হচ্ছে এখান থেকে ম্যাথ আসে। ঠিক আছে, 4th চ্যাপ্টারে ইউজুয়ালি ম্যাথ আসে পিএইচ থেকে। আর হচ্ছে আমাদের বেসিক যদি কোশ্চেন বলি, সেটা হচ্ছে অ্যাসিড, যে একটা অ্যাসিড আমাকে দেওয়া আছে, এই দুইটার মধ্যে কে বেশি শক্তিশালী, বা এই চারটার মধ্যে কে বেশি শক্তিশালী। আর ম্যাথ আসার মূলত একটা কমন অধ্যায় হচ্ছে পরিমাণগত রসায়ন। তো এখান থেকে ম্যাথগুলো আমাকে ভালো করে করতে হবে। তবে এগুলো পরিচিত কোশ্চেন, যেমন হচ্ছে পানির আণবিক ভর কত, এটা আমরা জানি 18.02 অথবা 18 যদি আমি ধরি, কোনো সমস্যা নেই। কার্বনের পারমাণবিক ভর কত, এরপর হচ্ছে মোলের আধুনিক ধারণা, এই যে 6.02 × 10^23, এই সংখ্যাটাকে কি বলে? ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে মোল সংখ্যা থেকে শুরু করে যে এই টাইপের যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তবে এগুলো আমরা পড়ে আসছি, এগুলো নিয়ে তাই আমি আর বেশি কিছু বললাম না। এখন হচ্ছে গ্যাসের মোলার আয়তন। ঠিক আছে, মোলার আয়তন। এখন মোলার আয়তন এসটিপি তে হইতে পারে, এসএটিপি তে হইতে পারে। আমার এসটিপির পার্থক্য আর এসএটিপির মধ্যে পার্থক্য জানতে হবে, যে এসটিপি তে টেম্পারেচার কত, তারপরে এসটিপি তে প্রেসার কত, এসটিপি তে আয়তন কত, আবার এসএটিপি তে টেম্পারেচার কত, প্রেসার কত, আর একটা হচ্ছে আয়তন কত। যেমন এখানে যদি আমি দেখি, এসটিপি তে আমার এসটিপি তে আয়তন হচ্ছে 22.4, আর এসএটিপি তে কত? 24.789। এসটিপি তে টেম্পারেচার কত? 0°C 273, আর এখানে কত? 25°C অথবা 298। আচ্ছা, এখানে হচ্ছে 1 এটিএম, এখানেও 1 এটিএম। তবে আমি মাথায় রাখবো এটা হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, আর এটা কত? এটা হচ্ছে 100 কিলো প্যাসকেল। সো এখানে একটা সামান্য ব্যতিক্রম আছে, যেটা আমার হচ্ছে একটু মাথায় রাখতে হবে। অ্যাভোগাড্রো ধ্রুবক কোনটা সেটা আমরা জানি, অ্যাভোগাড্রো সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করা হয় সেটাও আমরা জানি। আচ্ছা, এখন হচ্ছে মোলার আয়তনের গুরুত্ব। এখান থেকে ঠিক যে টাইপের ম্যাথগুলো আসে, আমরা ম্যাথগুলো ভালো করে করে ফেলবো। এরপর হচ্ছে যে এখানে একসাথে সাজিয়ে দেওয়া আছে যে এসটিপি তে কত, এসএটিপি তে কত, আর একটা হচ্ছে 20°C কত। এরপর হচ্ছে সোডিয়াম অ্যাজাইড, অ্যাজাইড বিয়োজিত করলে কি উৎপন্ন হবে, তারপর ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। এই বিক্রিয়াগুলো আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, সো এগুলো আমাদেরকে পড়ে ফেলতে হবে। আচ্ছা, এখন হচ্ছে দ্রবণের মোলার ঘনমাত্রা। আচ্ছা, আমরা এবারে মেইন টপিকটাতেই চলে যাই। যেমন এই টপিকটাও যদি আমরা আগে পড়ছি, তাহলে মোলার ঘনমাত্রা, মোলারিটি কি জিনিস? ঠিক আছে, মোলারিটি বলতে আমরা কি বুঝেছি? একটা হচ্ছে মোলারিটি, আর একটা হচ্ছে মোলালিটি, যেটা কমনলি আমাদের ভুল হয়। মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে উপরে থাকবে ঘনমাত্রা, নিচে থাকবে হচ্ছে আয়তন। ঠিক আছে, তাহলে আয়তনের একক কি? লিটার। আর মোলালিটিতে উপরে থাকবে ঘনমাত্রা আর নিচে থাকবে হচ্ছে ভর। তো ভর কি? ভর হচ্ছে কেজি। তো এখন যেহেতু আয়তনটা কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করবে। বাট ভর কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়, তাই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করবে না।
আচ্ছা এখন এখান থেকে আমরা যেটা ভুল করব না, মিলি ডেসি সেন্টি মিলি আমরা চিনি সেমি, ঠিক আছে, সেমি কি সেমি হচ্ছে অর্ধেক, তাহলে 0.5 হলে সেমি, আর ডেসি সেন্টি মিলি সেম আগের মতো 10 ইনভার্স 1 10 ইনভার্স 2 10 ইনভার্স 3। আচ্ছা এখন ল্যাবরেটরিতে পরীক্ষায় কোনটা ব্যবহার করা হয়? ইউজুয়ালি হচ্ছে ডেসিমোলার দ্রবণ আমরা ব্যবহার করি। আর যেটা বললাম মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু মোলাল দ্রবণ, ঠিক আছে, যেটার একক হচ্ছে মোল পার কেজি, ঠিক আছে, সেটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। আচ্ছা এখন হচ্ছে প্রকাশের জন্য 5টা একক ব্যবহার করা হয়, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের মোলার এবং মোলালটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে নরমাল দ্রবণ কি জিনিস? নরমাল দ্রবণ হচ্ছে যদি তুল্যভর পরিমাণ দ্রবীভূত থাকে, ঠিক আছে, তুল্যভর পরিমাণ। তো তুল্যভর জিনিসটা ইম্পর্টেন্ট, তুল্যভর জিনিসটা কি আমাদেরকে হচ্ছে জানতে হবে। এর মধ্যে কমন কিছু উদাহরণ যেমন হচ্ছে H2SO4 এর তুল্যভর কত, এটাই সাধারণত আসে, আর HCl এর তুল্যভর কত। তো HCl যদি ভাঙে সাধারণত একটাই তৈরি হয়, একটা হাইড্রোজেন আয়ন আসতেছে, সবকিছু যৌগিক হাইড্রোজেনে যা আছে তো সব এক, এই কারণে এটার হচ্ছে ভর যত তুল্য ভর হচ্ছে তত 36.5। কিন্তু H2SO4 এ কয়টা আসবে? দুইটা। যোজনীয় কত? মূলত হচ্ছে এখানে এই যে দুইটা ইলেকট্রন দিতে পারে, এই কারণে হচ্ছে কি এটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, সো 90 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে 49। এখন আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যদি আমার 1 মোল সালফিউরিক অ্যাসিড হবে সেটা কত নরমাল। তো 1 মোল সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমার 98 গ্রাম হচ্ছে থাকতেছে সালফিউরিক অ্যাসিড। তো 98 গ্রাম যদি 1 লিটারে থাকে, ঠিক আছে, আমি বললাম 49 যদি থাকে সেটাকে বলা হয় 1 নরমাল। তাহলে যদি 98 থাকে সেটা কত নরমাল হবে? 2 নরমাল। সো আমার 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুয়াল কিন্তু 2 নরমাল সালফিউরিক অ্যাসিড, এটা মাথায় রাখতে হবে যে 1 মোলার সালফিউরিক অ্যাসিড ইকুয়াল কত নরমাল সালফিউরিক অ্যাসিড। এছাড়া মোলার থেকে ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে মোলার দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা এখন এরপরে হচ্ছে এই প্রকাশিতি যদি আমরা দেখে নেই যে নরমালিটি কি কোনটা কি, এগুলো হচ্ছে জাস্ট রিডিং করব। প্রয়োজনীয় সূত্রসমূহ দেওয়া আছে যে তুল্য ভরের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রতিস্থাপিত হাইড্রোজেনের সংখ্যা, আমি যে জিনিসটা বললাম অ্যাসিডের ক্ষেত্রে, আর ক্ষারের ক্ষেত্রে কি হাইড্রোক্সিল আয়নের সংখ্যা, এগুলো আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট তুল্য ভরটা। তবে আমাদেরকে এখান থেকে মেইনলি হচ্ছে ম্যাথ করাগুলা শিখতে হবে, ঠিক আছে, ছোট ছোট ম্যাথ যেগুলো আছে। এরপর হচ্ছে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ কি? যার ঘনমাত্রা জানা সেই হচ্ছে প্রমাণ দ্রবণ। তো একটা দ্রবণ আমার দেওয়া আছে হচ্ছে 1 নরমাল বা 1 মোলার, এর মানে কি ঘনমাত্রাটা বলে দিছে, সো এটা হচ্ছে একটা প্রমাণ দ্রবণ। এরপর হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার উদাহরণ এবং বৈশিষ্ট্য। প্রাইমারি স্ট্যান্ডার্ড কি? যেটা হচ্ছে নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যায়, মানে এটা কি ফ্রেশ থাকে, এটা অপরিবর্তিত থাকে, অন্য কারোর সাথে বিক্রিয়া করে না, এই যে জলীয় বাষ্প জীবাণু দ্বারা আক্রান্ত হয় না, একই পয়েন্ট একটু ঘুরে ফিরে। প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়, কেন যায়? কারণ নির্দিষ্ট সংযুক্তিতেই থাকতেছে, কারোর সাথে বিক্রিয়া করতেছে না। আমি একদিন তৈরি করলাম, 5 দিন পরও সেম জিনিস পাচ্ছি, সো প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যাবে। পানি ত্যাগ করবে না, গ্রহণ করবে না, গ্রাসী নয়, এই একই কথা, জলীয় বাষ্প বা কারোর সাথে বিক্রিয়া করবে না, অপরিবর্তিত থাকবে। এবার হচ্ছে একক, আর একটা হচ্ছে উদাহরণ। উদাহরণগুলো আমার ভালো করে মাথায় রাখতে হবে। আমি কমনলি মাথায় রাখবো যার মধ্যে আমি সি পাবো সেটাকে আমি ধরে নিব কি, সেটাই হচ্ছে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড। ব্যতিক্রম হচ্ছে HCl বা সোডিয়াম ক্লোরাইড, এগুলো বাদ দিলে, ঠিক আছে, যার মধ্যে আমি সি পাবো সেগুলোই হচ্ছে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপর হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, ঠিক স্যার তার উল্টাটা। যেমন এরা হচ্ছে পানিগ্রাহী, পানিত্যাগী, নির্দিষ্ট সংযুক্তিতে পাওয়া যাবে না, কারণ কি এরা বিক্রিয়া করে ফেলে, কারণ প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যাবে না, কারণ বিক্রিয়া করতেছে কনস্ট্যান্টলি, এই কারণে আমি এটা দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করতে পারবো না। এরপর হচ্ছে মোল ভগ্নাংশ, আমরা জাস্ট সূত্রটা শিখবো, দ্রবণের মূল সংখ্যা বাই নিউক্লিয়াস দ্রাবকের মোট মোল সংখ্যা। তাহলে এখন যদি আমাকে মোল ভগ্নাংশ বলে যে ধরলাম xy আর এদিকে হচ্ছে আমার xy, তাহলে এখন হচ্ছে x এর মোল ভগ্নাংশ কত হবে, ঠিক আছে। তাহলে এই যে x যেহেতু একটা ধ্রুবক আর এদিকে হচ্ছে মোল ভগ্নাংশ কত, ধ্রুব দ্রাবক মিলাই আমরা সেটাকে যোগ করে এই সূত্রের মধ্যে বসাই দিব, ইজি। এরপরে হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটাকে কয় ভাবে প্রকাশ করা যায়? 3 ভাবে। কি কি? একটা হচ্ছে w বাই w, এরপরে v বাই v, আর একটা হচ্ছে w বাই v। এখান থেকে আরো আমাদের যেটা আসে সেটা হচ্ছে ppm, তারপরে হচ্ছে ppv, ঠিক আছে। তাহলে এখন ppm কি, আরেকটা হচ্ছে ppv কি? ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, পার্টস পার মিলিয়ন। আর ppb কি? এটা হচ্ছে পার্টস পার বিলিয়ন। অনেক সময় এটা কমন কোশ্চেন করে যে একটা ভর দেওয়া আছে, ঠিক আছে, অথবা মোলারিটিতে দেওয়া আছে, সেটাকে হচ্ছে আমার ppm এ কনভার্ট করতে হবে। সো আমার এই ম্যাথগুলো অবশ্যই করতে হবে। আর ppm মানে কি? ppm মানে হচ্ছে 10⁻⁶, সহজ কথায়, ঠিক আছে। তাহলে মিলিগ্রাম পার লিটার অথবা মিলিগ্রাম পার কেজি। আর যদি ppb বলে সেটা কত? সেটা হচ্ছে 10⁹। সো এটা কি? এটা হচ্ছে ন্যানোগ্রাম পার লিটার। সো আমি কোনোভাবেই যদি অঙ্ক করতে না পারি বা ppm এর সূত্র যদি আমার মাথায় না রাখতে পারি, সেক্ষেত্রে আমি কোন এককে নিয়ে আসবো? সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার অথবা ন্যানোগ্রাম পার লিটারে নিয়ে আসবো। আচ্ছা, এরপর হচ্ছে তরল। তরলের ক্ষেত্রেও ppm আমরা সেম, ওটাকে হচ্ছে আমরা লিটারে দেখি, একই জিনিস, যেটা হচ্ছে একবার কেজিতে লেখা হয়েছে আর একটা হচ্ছে লিটারে লেখা হয়েছে। এরপর হচ্ছে শতকরা সংযুক্তি।
এখন হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শতকরা সংযুক্তি বের করো। ঠিক আছে, শতকরা সংযুক্তি আমাদের সাধারণত আসে না, তাই এটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর আমরা চলে যাই দ্রবণের লঘুকরণ। এই সূত্রটা আমরা পড়ে আসছি V1S1 V2S2। অ্যাসিড ক্ষার বিক্রিয়া এবং প্রশমন বিন্দু, এখান থেকে আমরা যেগুলো করব সেটা হচ্ছে 4 টাইপের বিক্রিয়া আছে। 4 টাইপের বিক্রিয়াটাকে হচ্ছে আমরা একটা ছকে লিখে ফেলবো। ঠিক আছে, এই 4টাকে হচ্ছে আমরা একটা ছক বানাই। এর মধ্যে হচ্ছে জাস্ট কি কি লিখবো, আমার হচ্ছে প্রশমন বিন্দু আর একটা হচ্ছে প্রভাবক, যে এর প্রশমন বিন্দু কত, এর প্রশমন বিন্দু কত, এর প্রশমন বিন্দু কত, এর প্রশমন বিন্দু কত, আর কোথায় হচ্ছে কোন নির্দেশকটাকে ব্যবহার করা যায়। আমি যদি এটুকু জানতে পারি, আমার এই টাইপের এই পার্টের পড়াটা শেষ। আচ্ছা, তো এখন একটা জিনিস বোঝা যায় যে সবল ক্ষার আর সবল অ্যাসিড যখন, তখন এটা 7 হয়ে যাবে। ঠিক আছে, আর মোটামুটি সব ধরনের নির্দেশকগুলোর পিএইচই হচ্ছে এই 7 এর উপর কাজ করে, সো যে কোনো কিছু ব্যবহার করা যায় সাধারণত। দুর্বল অ্যাসিড আর একটা হচ্ছে সবল ক্ষার, তো ক্ষারটা যেহেতু সবল, সে 7 এর উপরে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এই কারণে হচ্ছে এটা গ্রেটার দ্যান 7 হবে, সাধারণত 8.8 বা এরকম হয়। আর এক্ষেত্রে কিন্তু সব ধরনের নির্দেশক ব্যবহার করা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে সবল অ্যাসিড দুর্বল ক্ষার। তো যেহেতু অ্যাসিডটা সবল, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে পিএইচটাকে 7 চেয়ে নিচে নিয়ে চলে আসবে। ঠিক আছে, সাধারণত 5.26 বা এরকম হয়। সো আমাদের এখানে মাথায় রাখতে হচ্ছে প্রশমন বিন্দুর পিএইচ, আর কোনটা, আর হচ্ছে কোন ক্ষেত্রে কোন নির্দেশকটাকে আমরা ব্যবহার করব। যেমন এই যে এখানে বলা আছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। সো এই বইয়ের যে লাইনগুলো দেওয়া আছে, আমরা জাস্ট এগুলাই হচ্ছে মেইনলি পারফেক্ট ভাবে অ্যানালাইজ করে পড়ে ফেলবো। এরপর হচ্ছে আমাদের জারণ বিজারণ। ঠিক আছে, জারণ বিজারণ থেকে আমাদের যেটা জানতে হবে মূলত, সেটা হচ্ছে কার জারণ হচ্ছে, কার জারণ হচ্ছে না। তো জারণ কি জিনিস, জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, জারণ মানে ছাড়ন, জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা। আর জারককে, জারক হচ্ছে গ্রাহক। তো যে ইলেকট্রন গ্রহণ করলো সে কে, সে হচ্ছে জারক। আর ইলেকট্রন ছাড়ার যে প্রক্রিয়া সেটা কি, সেটা হচ্ছে জারণ। সুতরাং জারক কি করে, জারণ করে, কিন্তু জারক হয় বিজারিত। ঠিক আছে, আর বিজারক বিজারণ করে, কিন্তু বিজারক নিজে হয় জারিত। এখান থেকে আমরা জাস্ট উদাহরণগুলো পড়ে ফেলবো। তো ইলেকট্রন যেহেতু ত্যাগ করবে, যে ইলেকট্রন ত্যাগ করবে তার কি হবে, জারণ সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো সেম এই জিনিসটা আমরা যদি বলি, এদিক থেকে এদিকে কি হয়েছে আমরা আগে দেখে নেই। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত, আর এখানে সালফারের জারণ সংখ্যা কত। এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +4, আর এদিকে সালফারের জারণ সংখ্যা কত, +6। তো বোঝা যাচ্ছে সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে। তো সালফার এখানে কি হইছে, সালফার এখানে ইলেকট্রন ছেড়ে দিছে। তো সালফার একটা বিজারক, আর সালফারের কি হইছে, সালফারের জারণ হইছে। ঠিক আছে, এবং ভাইস ভার্সা। সো আমাদের জাস্ট এটা চিনলেই হবে যে এই বিক্রিয়াটাতে কে জারিত হইছে, কে বিজারিত হইছে, কে জারক, কে বিজারক। আর আমরা মূলত এখান থেকে মুখস্থ করে ফেলবো জারণ বিজারণ, জারক বিজারকের উদাহরণগুলো। আচ্ছা, এই যে জারণ, তাহলে জারণ মানে কি, ইলেকট্রনের অপসারণ। ইলেকট্রন যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জ যেটা ছিল, সেটা হচ্ছে আমার জারণ সংখ্যাটা বেড়ে যাবে, যোজ্যতা বৃদ্ধি পাবে, ঋণাত্মক চার্জ কমে যাবে, একই কথা। একইভাবে যদি বিজারণ হয়, সেক্ষেত্রে বিজারণে কি, বিজারণে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে ধনাত্মক চার্জ কি হবে, কমে যাবে, ঋণাত্মক চার্জ বেড়ে যাবে। আচ্ছা, একইভাবে আমি যেটা বললাম, জারণ মানে ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়া, বাট জারক মানে গ্রাহক, জারক মানে গ্রাহক। একই রকম বিজারণ মানে কি, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া, বাট বিজারক কি করবে, বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা, এখন এখান থেকে এই ছকগুলার আমার উদাহরণগুলো মুখস্থ করে ফেলতে হবে, সেটা খুবই বেশি ইম্পর্টেন্ট। যে জারক পদার্থ কারা, এর মধ্যে গ্যাসীয় জারক কারা, তরল জারক কারা, কঠিন জারক কারা, এই পুরাটাই আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে কমন কিছু উদাহরণ, এই নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা পড়লাম নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর এখানে আমরা দেখি, এখানে হচ্ছে নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, তাইলে কথা হচ্ছে যদি সেন্টার পরমাণুটার জারণ সংখ্যা যেটা হাইয়েস্ট হইতে পারতো, হাইয়েস্টে অ্যাটেইন করে ফেলে, সেটা হয়ে যাবে জারক। ঠিক আছে, আর যদি হাইয়েস্টটা না হয়, তাইলে তখন সে বিজারক হিসেবে কাজ করবে। আর কিছু কিছু জিনিস আছে যারা জারক বিজারক হিসেবে একই সাথে কাজ করতে পারে, যেমন কমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এরকম আরো কিছু আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার একটা কমন উদাহরণ আমি পরে, সেটা হচ্ছে Fe2+ যদি হয়। ঠিক আছে, তো Fe2+ যদি হয়, সেই ক্ষেত্রে এ কি করতে পারে, এই ইলেকট্রন ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে Fe3+ হয়ে যেতে পারে। আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে, গ্রহণ করে Fe হয়ে যেতে পারে। তো এর জারণ সংখ্যা বেড়েও যেতে পারে, জারণ সংখ্যা কমেও যেতে পারে। ঠিক আছে, জারণও হইতে পারে, বিজারণও হইতে পারে। সো Fe2+ টা জারক বিজারক একই সাথে। কিন্তু যদি Fe3+ হয়ে যায়, সে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে পারবে, আর ছাড়তে পারবে না। সো Fe3+ কিন্তু জারণ বিজারণ উভয় হিসেবে কাজ, জারক বা বিজারক উভয় হিসেবে কাজ করবে না। এরপরে হচ্ছে আমরা ক্রমটা দেখে নেই। আমরা বলছি যে যত বামে যাব, যত উপরে যাব, তত ভালো জারক হবে। তাহলে ফ্লোরিন সবচেয়ে বামে, সবচেয়ে উপরে, সবচেয়ে ভালো জারক। আচ্ছা, আর একইভাবে বিজারক কোনটা, তাহলে উল্টাটা।
তাহলে ক্ষার ধাতুগুলোর তীব্র বিজারক, আর বিজারণ ক্ষমতা কিভাবে বাড়ে? যত নিচে যত বামে, ঠিক আছে? তাহলে নিচে সবার বামে কে আছে? ফ্রান্সিয়াম, বাট ফ্রান্সিয়াম যেহেতু তেজস্ক্রিয় এই কারণে হচ্ছে সিজিয়াম। আচ্ছা, এই সিরিয়াল গেল। এরপরে হচ্ছে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতেছে কে? সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড আর ওজোন। আমি একটা উদাহরণ বললাম, সেটা হচ্ছে Fe2+। আচ্ছা, এখন জারণ সংখ্যা সম্পর্কিত তথ্য। এই তথ্যগুলো আমাদের না জানলেও চলবে, মূলত হচ্ছে আমাদেরকে জারণ সংখ্যা বের করা শিখতে হবে, ঠিক আছে? যেমন গ্রুপ 1 হইলে কি হয়? +1। গ্রুপ 2 হইলে কি হয়? +2। এছাড়া যদি হাইড্রোজেনের সাথে থাকে এগুলো, তখন কি হবে? হাইড্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাবে -2। কারণ কি? কারণ জারণ সংখ্যা ডিপেন্ড করে তড়িৎ ঋণাত্মকতার উপরে। কিসের উপরে? তড়িৎ ঋণাত্মকতার উপরে। ধরলাম আমার অক্সিজেন আর ফ্লোরিন OF2 নামে একটা যৌগ তৈরি হইতে পারে, ঠিক আছে? যৌগটা তৈরি হইলো, এখন আমাকে বলছে যে এটার জারণ সংখ্যাটা নির্ণয় করো। তো আমি আগে দেখব প্লাস মাইনাস দেওয়ার আগে যে কে বেশি তড়িৎ ঋণাত্মক। কে বেশি তড়িৎ ঋণাত্মক? ফ্লোরিন। এর হচ্ছে কত ছিল? 4, আর অক্সিজেন তুলনামূলক কম। সো এখানে অক্সিজেনটা হবে পজিটিভ আর ফ্লোরিনটা হবে নেগেটিভ। একই ভাবে আমি কি মাথায় রাখবো? যে তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে আমার জারণ সংখ্যাগুলো হবে। তো সোডিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোজেন আছে, তো এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সোডিয়ামের চেয়ে কি? সোডিয়ামের চেয়ে হচ্ছে বেশি। সো হাইড্রোজেনটা হয়ে যাবে নেগেটিভ আর সোডিয়ামটা হয়ে যাবে পজিটিভ। তবে ইউজুয়ালি আমরা হাইড্রোজেনকে কি অবস্থায় দেখছি? ইউজুয়ালি আমরা হাইড্রোজেনকে পজিটিভ অবস্থায় দেখছি। এরপর হচ্ছে আমরা অক্সাইডে চলে আসি। অক্সাইডগুলোতে কি হয়? অক্সাইডের জারণ সংখ্যা সাধারণত -2। পারঅক্সাইডগুলোতে কত? সেটা হচ্ছে -1। আর স্পেশাল একটা, সেটা হচ্ছে সুপার অক্সাইড, সেটাতে কত হয়ে যাবে? -1/2। ক্লোরিনের জারণ সংখ্যা সাধারণত কত হয়? -1। তবে অন্য কিছু হইতে পারে, যেমন HClO4। এই যৌগটাতে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? আচ্ছা, এখানে অক্সিজেনটা হচ্ছে ক্লোরিনের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে? তাহলে অক্সিজেনটাকে আমি নেগেটিভ ধরবো, ক্লোরিনটাকে পজিটিভ ধরবো। তাহলে হাইড্রোজেন একটা প্লাস, অক্সিজেন হচ্ছে -8, তাহলে কত হবে? +7 হবে। তাহলে ইউজুয়ালি HCl যখন হয়, ক্লোরিন হয় -1। কারণ কি? এখানে এটার চেয়ে এটা বেশি তড়িৎ ঋণাত্মক, কিন্তু এখানে যেহেতু ক্লোরিনটা বেশি তড়িৎ ঋণাত্মক না অক্সিজেনের চেয়ে, কারণ অক্সিজেনকে নেগেটিভ ধরবো, ক্লোরিনকে পজিটিভ ধরবো। আচ্ছা, আবার একই রকম যদি IF7 একটা যৌগ তৈরি হয়, ঠিক আছে? IF7 একটা যৌগ তৈরি হইলো, তো এখানে দুইটাই তো নেগেটিভ, কাকে প্লাস বসাবো, কাকে মাইনাস বসাবো? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি 4, অক্সিজেন আয়োডিনের তুলনামূলক কম। সো এখানে আমার ফ্লোরিনটা হবে নেগেটিভ -1, আর এটা হয়ে যাবে বাকি যা থাকে তাহলে +7, ঠিক আছে? সো আয়োডিনটা এখানে পজিটিভ হয়ে যাবে, ফ্লোরিনটা নেগেটিভ থাকবে। আচ্ছা, এখন কিছু জিনিস আমি মুখস্থ করে ফেলবো, কারণ এগুলো হচ্ছে আমি যদি বের করতে চাই আমার স্ট্রাকচার লাগবে, ঠিক আছে? এগুলো বের করতে গেলে, যেমন এগুলো হচ্ছে আমি নরমালি বের করতে পারি, দেখেই হচ্ছে আমি এগুলো বের করে ফেলতে পারবো। H2SO4, তাহলে এখানে হচ্ছে অক্সিজেন 8টা, 2টা +6, বাস এগুলো বের করা যায়। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? আর কমনলি একটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে CaCl। এটা কিসের সংকেত? এটা হচ্ছে আমরা জানি এটা ব্লিচিং পাউডার। তো এখন এই ক্লোরিনের জারণ সংখ্যা কত, এই ক্লোরিনের জারণ সংখ্যা কত, আমাকে এইভাবে একটা প্রশ্ন করতে পারে। আচ্ছা, তো আমি যদি পুরাটা টোটালটা কাউন্ট করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ক্যালসিয়াম ক্লোরাইড আর মাঝখানে হচ্ছে Cl, তো এটা হচ্ছে 2+। অক্সিজেন ইউজুয়ালি কি হয়? 2- হয়। তো আমার এই যেহেতু 0 হয়ে গেছে, তাহলে কি হওয়ার কথা? এই ক্লোরিন দুইটা মিলে হবে 0, বাট না, এর আলাদা আছে, এর আলাদা আছে। তো এখন এ যেহেতু অক্সিজেনের সাথে আছে, কে বেশি তড়িৎ ঋণাত্মক? ও বেশি তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে? সো এ অক্সিজেনের সাথে থাকায় এ হয়ে যাবে প্লাস, আর এ বাইরে থাকায় এ হয়ে যাবে মাইনাস, যেহেতু ক্যালসিয়ামের সাথে আছে। তো আলটিমেটলি আমার 0 কিন্তু মিলছে, একটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, কিন্তু কোনটা কার? এই ক্লোরিনের হচ্ছে +1 আর এই ক্লোরিনের হচ্ছে -1, জাস্ট এটা আমি মাথায় রাখবো। আচ্ছা, এরপর এগুলো আমাকে মুখস্থ করে ফেলতে হবে যে কার জারণ সংখ্যা কি কি হতে পারে, কি কি হতে না পারে। এরপর হচ্ছে মুক্ত অবস্থায় মৌলের যোজনী কত হয়? মুক্ত অবস্থায় মৌলের যোজনী সবসময় হচ্ছে 0। এরপর হচ্ছে আমার মাথায় রাখতে হবে যে কখন আইট হয়, কখন আইট হয়, আর কখন এট হয়। আচ্ছা, এই যে কিছু পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে এই উদাহরণগুলো আমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? Fe3O4, তারপরে হচ্ছে যে উদাহরণগুলো আমি ইউজুয়ালি স্ট্রাকচার ছাড়া বের করতে পারবো না, এরকম 5-6টা ব্যতিক্রমী উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, সেগুলো আমরা মুখস্থ করে ফেলবো। জারক বিজারকের মধ্যে পার্থক্য আমরা পড়ে ফেলছি। মেইন পয়েন্ট যেটা দিয়ে আমরা বুঝবো সেটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা যদি বেড়ে যায় তাইলে সেটা জারক, যদি কমে যায় তাইলে সে বিজারক। এরপর হচ্ছে জারণ সংখ্যার ব্যবহার, এগুলো আমরা রিডিং করে ফেলবো। জারণ সংখ্যা নির্ণয় আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, এই টপিকটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে কিছু কিছু যৌগের জারণ সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা বললাম এটা হচ্ছে একটা কি অক্সাইড? সুপার অক্সাইড, তাহলে হবে অক্সিজেনের ক্ষেত্রে -1/2। আচ্ছা, Na2S4O6, এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রমী যৌগ আছে যার জন্য আমার কিছু করার নাই, এগুলো আমাকে মুখস্থ করে ফেলতে হবে। তারপর হচ্ছে COClCl, এটা হচ্ছে আমরা এটা করে ফেলছি।
এরপরে হচ্ছে সর্বাধিক নাইট্রোজেনের সর্বাধিক কয়টা জারণ অবস্থায় আছে, সেটা হচ্ছে যে অনেকগুলো দেওয়া আছে, নাইট্রোজেনেরই হাইয়েস্ট জারণ অবস্থা আছে। আর একটা ব্যতিক্রমী লাইন যদি আমি বলে দিই, সেটা হচ্ছে একটা বস্তু জারণ সংখ্যা হচ্ছে অক্সিজেন বেসড হইতে পারে, হাইড্রোজেন বেসড হইতে পারে, তবে দুইটার যোগফল কখনো 8 পার হবে না। ঠিক আছে, যেমন AClO4, তো হাইড্রোজেন বেস এটার যোজ্যতা কত, অক্সিজেন বেস যোজ্যতা কত ক্লোরিনের, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমার 7 আর এখানে কত 1, তাহলে এই যে অক্সিজেন বেস যোজ্যতা আর যদি হাইড্রোজেন বেস যোজ্যতা বা যোজনী আমি যোগ করি তাহলে 8 ক্রস করবে না। ঠিক আছে, কোন সংখ্যাটা ক্রস করবে না, সে হচ্ছে আমার 8 ক্রস করবে না। আচ্ছা, এরপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, তারপর হচ্ছে এই উদাহরণগুলো আমরা ইজিলি নিজেরা করে ফেলবো। এখন হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে শত মানে কি, শত মানে হচ্ছে একসাথে, জারণ বিজারণ মানে একই বিক্রিয়ায় জারণও হবে বিজারণও হবে, এক পার্ট হবে জারিত আর এক পার্ট হবে বিজারিত। যেমন এই পার্টটা যদি দেখি আমি, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। ঠিক আছে, এখানে কত, এখানে যেটা কি হয়েছে, একটা জায়গায় বাড়ছে আরেকটাতে হচ্ছে কমে গেছে। যেমন এটাতে কি হয়েছে, এটাতে যা ছিল তার চেয়ে বাড়ছে, বাট এটাতে কি হয়েছে, কমে গেছে। সো একটা জিনিসই এক পার্ট কি হয়েছে, জারিত হয়েছে, এক পার্ট বিজারিত হয়েছে, এটাকে বলা হয় শত জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, এক পার্ট জারিত এক পার্ট বিজারিত। এরপর হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া থেকে আমার যেটা মূলত পড়তে হবে, আমার জাস্ট উদাহরণটা পড়ে ফেললেই চলবে। ঠিক আছে, অসামঞ্জস্য বিক্রিয়ার উদাহরণ কি, সামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রেও সেম, আমরা জাস্ট এগুলো উদাহরণ পড়ে ফেলবো। আমার এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা লাইন আমাকে ভালো করে মুখস্থ করতে হবে। যে বিরঞ্জক কে কে, ক্লোরিন, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। সবল বিরঞ্জক কোনটা, ক্লোরিন। মৃদু বিরঞ্জক কোনটা, সালফার ডাইঅক্সাইড এটা, আর আরেকটা হচ্ছে চুল সোনালী করার জন্য কোনটা ব্যবহার করা হয়, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়। আচ্ছা গেল, এরপর হচ্ছে আয়োডিমিতি আর একটা হচ্ছে আয়োডোমিতি। এটা থেকে মেইনলি একটা লাইন মাথায় রাখবো, সেটা হচ্ছে আয়োডি, যেটা সরাসরি ব্যবহার করব। ঠিক আছে, সেটা হচ্ছে আমার আয়োডিমিতি। যদি আমি প্রমাণ আয়োডিনকে সরাসরি ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে আয়োডিমিতি, সরাসরি ব্যবহার করলে আয়োডিমিতি, আর যদি সরাসরি ব্যবহার না করি সেটা হচ্ছে আমার আয়োডোমিতি। আচ্ছা, তাহলে আয়োডিমিতি আর আয়োডোমিতি আমরা পড়ে ফেললাম। যদি সরাসরি ব্যবহার করি সেটা আয়োডি, আর সরাসরি ব্যবহার না করলে হচ্ছে আয়োডোমিতি। আচ্ছা, এরপর হচ্ছে ডাইক্রোমেট ব্যবহারের কি কি সুবিধা আছে আমরা আগে চিন্তা করি। এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? ঠিক আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড, তাহলে কি থাকবে, ঘনমাত্রা বহুদিন অপরিবর্তিত থাকবে, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যাবে। সেম প্রাইমারি স্ট্যান্ডার্ডের আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি সেই বৈশিষ্ট্যগুলাই এর মধ্যে পাবো। স্টার্চটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট টপিক নির্দেশক। নির্দেশক থেকে আমরা কি কি পড়বো, কি কি ধরনের নির্দেশক আছে, নির্দেশকের বৈশিষ্ট্য। ঠিক আছে, কি একটা নির্দিষ্ট সামান্য পিএইচ পরিসরে এটা কালারটা পরিবর্তন করবে, এই লাইনটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে নির্দেশকের যেই ছক, এই ছকটা মুখস্থ করতে হবে। প্রতি বছরই দেখা যায় একটা কোশ্চেন এই ছক থেকে আসে। সো এই ছক মুখস্থ আমাকে করতেই হবে। প্রত্যেকটার কালার, কোনটা অম্লীয় বর্ণে কি কালার হয় আর কোনটা কোন ক্ষেত্রে কি কালার হয়, এটা আমি মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, এরপর হচ্ছে আমার টাইট্রেশনের জন্য কি কি লাগে, এগুলো আমরা ভালো করে পড়ে আসছি, যে কি কি রাসায়নিক পদার্থ লাগবে, প্রমাণ দ্রবণ লাগবে, অজানা ঘনমাত্রা দ্রবণ আর নির্দেশক, বুরেট, কনিক্যাল ফ্লাক্স আর একটা হচ্ছে পিপেট। এখান থেকে যদি সংজ্ঞা আসতে পারে টাইট্রেন্ট কোনটা আর একটা হচ্ছে টাইট্রেন্ট কোনটা। ঠিক আছে, আচ্ছা, তো টি কোনটা, টি হচ্ছে প্রমাণ দ্রবণ। ঠিক আছে, যেটা জ্ঞাত, যেটা নোন। ঠিক আছে, সেটা হচ্ছে না। ডি কোনটা, ডি হচ্ছে অজানা। ঠিক আছে, তাইলে আমরা মাথায় রাখবো ডিউ, যেটা টাইট্রেন্ট সেটা হচ্ছে আননোন, যেটা টাইট্রেন্ট সেটা হচ্ছে আননোন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা V1S1 পড়লাম। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো বিয়ারা ল্যাম্বার্টের সূত্র। এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, মেইন অল্প কিছু লাইন মাথায় রাখলেই আমার হবে। একটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, এই যে এক বর্ণীয় আলোক রশ্মি যদি পড়ে সেই ক্ষেত্রে প্রযোজ্য। কয় ভাগে ভাগ হবে, তিনটা। একটা কি হবে, একটা হচ্ছে প্রতিফলিত, একটা হচ্ছে শোষিত, আর একটা হচ্ছে প্রতিসরিত। গেল, এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বিয়ার কিসের সাথে সম্পর্কিত, ল্যাম্বার্ট কিসের সাথে সম্পর্কিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে সহজ কথায় মনে রাখবো, একটা হচ্ছে বিয়ার। বিয়ার মানে কি, বিয়ার হচ্ছে অ্যালকোহল। তো বিয়ারের সাথে কোন শব্দটা যায়, সেটা হচ্ছে ঘনমাত্রা শব্দটা যায়। যে অ্যালকোহল কি হতে পারে, বেশি থাকতে পারে, কনসেন্ট্রেট থাকতে পারে, অথবা কনসেন্ট্রেট নাও থাকতে পারে। তাহলে বিয়ারের কার সাথে সম্পর্ক, ঘনমাত্রার সাথে। আর ল্যাম্বার্ট, ঠিক আছে, ল্যাম্বার্টটা দিয়ে আমি মনে রাখবো হচ্ছে লম্বা, ল্যাম্বার্টটা দিয়ে মনে রাখবো লম্বা। ঠিক আছে, তাইলে এই যে আলোর তীব্রতা বা এই যে পুরুত্ব,
ঠিক আছে, লম্বাটাকে কোন দিকে লম্বা ভাববো, এইদিকে লম্বা, তাহলে পুরুত্বের সাথে সম্পর্ক কার, পুরুত্বের সাথে সম্পর্ক হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। ঠিক আছে, আর বিয়ারের সাথে সম্পর্ক কার, বিয়ারের সাথে সূত্র সম্পর্ক হচ্ছে ঘনমাত্রার। এরপরে যেটা এক্সটেনশন গুণাঙ্ক, এটার একটু আমাকে পড়তে হবে। তারপরে এখানে গেল বিয়ারের সূত্র, বিয়ার ল্যাম্বার্টের সূত্র, এছাড়া আর এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন হচ্ছে আমরা বিভিন্ন অঙ্কে চলে যাই, আমরা কিছু অঙ্ক দেখে ফেলি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এত গ্রাম পানিতে কতগুলো অণু আছে, ঠিক আছে, তাইলে আমি জানি পানি কত, পানি ইউজুয়ালি হচ্ছে 18 গ্রাম, তাহলে 1 মোল 18 গ্রামে আমার থাকে হচ্ছে 6.023 * 10^23। তো যদি 1.8 হয় তাহলে কি হবে, এর চেয়ে একটু কমে আসবে, জাস্ট 22 হবে। এই এরপরে সেম, এই যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এখন আমরা জানি 44 গ্রামে থাকে হচ্ছে 6.02 * 10^23, দুই দিকে 100 দিয়ে ভাগ করে দিব, বাস, তাইলে মোল সংখ্যা আমার হয়ে গেল। তাহলে 1 মোল ছিল, 1 মোলকে 100 দিয়ে ভাগ করলে কত, 0.01 মোল, বাস। আচ্ছা, এছাড়া বড় অঙ্ক আর তেমন কিছু নাই। হ্যাঁ, এই অঙ্কগুলো আমাদেরকে হচ্ছে ভালো করে করে ফেলতে হবে, যদি ফেরাস সালফেট আর রোগীর রক্তে গ্লুকোসিয়াস, এই টপিকটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে কত দিয়ে আমি গুণ করব। ঠিক আছে, আমি জাস্ট যদি আমার মিলিমোলকে মিলিগ্রাম পার ডেসিলিটার এককে কনভার্ট করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমি 18 দিয়ে গুণ করে দিব। তাহলে মিলিমোল থেকে যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে আমার কনভার্ট করতে হয়, আমি কি করব, এটাকে হচ্ছে আমি 18 দিয়ে গুণ করে দিব। এটাই হচ্ছে আমাকে ভালো করে মাথায় রাখতে হবে, এখানে পরীক্ষায় আসার মতো একটাই, আর রিসেন্টলি পরীক্ষায় আসছে হচ্ছে একটা। আচ্ছা, তাহলে এখন আমরা কোশ্চেনগুলো দেখে ফেলি। এছাড়া হচ্ছে কি কি, যে পিপিএম থেকে কোশ্চেন আসতে পারে, যে পিপিএম এর অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। এরপর হচ্ছে যে গ্লুকোজের পরিমাণ মিলিমোল পার লিটারে দেওয়া আছে আমার পিপিএম এককে, তাহলে এখানে কিন্তু আমার মিলিগ্রাম পার ডেসিলিটারে বলে নাই। তো আগে আমি মিলিগ্রাম পার ডেসিলিটারে করে নিব। 10 মিলিমোল পার লিটার, এটাকে মিলিগ্রাম পার ডেসিলিটারে করতে গেলে কি করতে হবে, মিলিগ্রাম পার ডেসিলিটারে করতে গেলে 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমার আসলো হচ্ছে 180। তো ডেসিলিটার, 1 ডেসিলিটারে আছে কত, 180। তো 1 ডেসিলিটার, 10 ডেসিলিটার ইকুয়াল হচ্ছে আমরা জানি 1 লিটার, তাহলে 10 ডেসিলিটার অথবা 1 লিটারে কতটুকু আছে, 180 * 10। ঠিক আছে, বাস, আমার অ্যানসার হয়ে গেছে 1800। তো এভাবে অঙ্কটা আমরা করতে পারি, তবে মেইনলি আমাকে মাথায় রাখতে হবে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডেসিলিটারে আমি কিভাবে যেতে পারি। আচ্ছা, এখন মোলারিটির এই কমন সূত্র W=CmV/10,000, এই সব দিয়ে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। আমরা জাস্ট সরাসরি কোশ্চেনগুলোতে চলে যাই। তবে যেটা আমি বলছি, এই অধ্যায় থেকে আমার গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো হচ্ছে ম্যাথগুলা। এখন অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন কোনটা, কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো, জারণ সংখ্যা দিয়ে বুঝবো। যেটাতে জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে সেটাই অক্সিডেশন রিডাকশন, জারণ সংখ্যার পরিবর্তন না হলে অক্সিডেশন রিডাকশন না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে নেই, ডাইরেক্ট যদি আমি এটার ক্ষেত্রেই চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে কত, এই ক্ষেত্রে সালফার একটাও বোঝা যাচ্ছে জারণ সংখ্যা 0 হবে না, বাট এই যে এখানে যায় সালফারের জারণ সংখ্যা 0 হয়ে গেছে, তাহলে এটা থেকেই বোঝা যায় যে এখানে জারণ সংখ্যা সালফারের পরিবর্তন হইছে। আচ্ছা, এর পরের টপিকে যদি আমরা চলে যাই, এরপরে হচ্ছে এই যে সেম কোশ্চেন, 5% সোডিয়াম কার্বনেট সলিউশনের মোলারিটি কত। জাস্ট ম্যাথ আমরা করে ফেলবো, মোলারিটি যেটা আমরা শিখলাম W=CmV/1000। এরপরে হচ্ছে জারক বিজারক উভয় রূপে কাজ করে কোনটা কোনটা আমরা পড়ছিলাম, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। এই দুইটা উদাহরণ বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যে দেখা যাক কোনটা আসছে। নাইট্রাস অ্যাসিড আসছে। আচ্ছা, তো আমরা বলছিলাম নাইট্রাস অ্যাসিড কি হইতে পারে, যে হচ্ছে হাইয়েস্ট ঘনমাত্রা বা হাইয়েস্ট জারণ সংখ্যা যেটা অ্যাটেইন করে ফেলছে, ঠিক আছে, যেমন নাইট্রিক অ্যাসিড, সে কিন্তু ডাবল হিসাবে কাজ করতে পারবে না। বাট নাইট্রাস অ্যাসিডের ক্ষেত্রে কি, এটা তো কনভার্ট হইতে পারবে, আবার কমতেও পারবে। সো এটা হচ্ছে কি হিসাবে কাজ করবে, এটা হচ্ছে জারক বিজারক উভয় হিসাবে কাজ করবে, যে এখানে একসাথে সবগুলো দেওয়া আছে, এই উদাহরণগুলো আমরা বইয়ে লিখে ফেলবো। এরপর হচ্ছে ডেসিলিটার, ডেসিমোলার যৌগের ঘনমাত্রা কত, যেগুলো আমরা পড়ে আসছি, 20% সালফিউরিক অ্যাসিডের পানির ঘনমাত্রা কত। তারপরে কমন একটা কঠিন কোশ্চেন যদি বলতে হয়, তাহলে রিসেন্ট কঠিন কোশ্চেনের মধ্যে জাস্ট এটাই, যে গ্লুকোজের পরিমাণ এত মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয়, তাহলে মিলিমোলে এটা কত আসবে। ঠিক আছে, মিলিমোলে কত আসবে আমরা এখন কিভাবে বের করব, আমরা জানি মিলিমোল পার লিটার থেকে যদি আমি কনভার্ট করতে যাই মিলিগ্রাম পার ডেসিলিটারে, সেই ক্ষেত্রে আমার করতে হয় হচ্ছে 18 গুণ। তাহলে এখন আমার কি করতে হবে, এখন আমার 18 ভাগ করতে হবে, তাহলে 190 কে আমি 18 দিয়ে ভাগ দিয়ে দিব। তো এটা দিয়ে বোঝাই যাচ্ছে এটা কত অ্যানসার আসবে, এটা হচ্ছে 10 প্লাস সামথিং আসবে। ঠিক আছে, তাহলে আমার 9 বাদ, এটাও বাদ, 12, এত বড় অ্যানসার আসবে না, সো বাকি যেটা থাকলো আমার সেটাই হবে অ্যানসার। তো এই কোশ্চেনগুলো দেখলেই হচ্ছে বোঝা যায় যে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসবে, এবং এই কোশ্চেনগুলোই আমরা জাস্ট ভালো করে পড়ে ফেলবো। বাকি কোশ্চেনগুলো নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। সো বইয়ে যেগুলো আমি পড়াইলাম আর বইয়ে যেগুলো আছে, আর সাথে হচ্ছে ম্যাথগুলা, আমরা ম্যাথগুলা ভালো করে কভার করে ফেলবো, তাহলেই হচ্ছে আমাদের 3 অধ্যায় মোটামুটি শেষ। তাহলে 3 অধ্যায় যদি আমি সামারাইজ করি, তাহলে 3 অধ্যায় সামারাইজ করলে আমার প্রথমে কি কি লাগতেছে, আমার মেইনলি হচ্ছে অধ্যায় থেকে ম্যাথ লাগতেছে।
ঠিক আছে, মোলারিটি, মোলালিটি বা হচ্ছে রোগীর রক্তে গ্লুকোজ, এই ম্যাথগুলো আমার ভালো করে পড়ে ফেলতে হবে। এরপরে হচ্ছে নির্দেশক। নির্দেশক টপিকটাতে অনেক কিছু মুখস্থ করার আছে, বিশেষ করে ওই যে ছকটা, কালারটা আমার মুখস্থ করে ফেলতে হবে। এটাই যদি আমরা করে ফেলি তাহলে দেখা যাবে বেশিরভাগ কমন এখান থেকে আমরা পেয়ে গেছি। আচ্ছা, আর 4 অধ্যায় থেকে আমরা তো টপিকগুলো বলেই দিছি, যেটা ফার্স্ট পেপারে 4 অধ্যায়। পিএইচ টপিকটা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আমাদের হচ্ছে 3 অধ্যায়ের আলোচনা। তোমরা এভাবে যদি পড়ে ফেলো আর বইটা যদি ভালো করে পড়ে ফেলো তাহলে আশা করি যত কোশ্চেন এখান থেকে আসবে তোমরা সবগুলো হচ্ছে কমন পাবা। ধন্যবাদ।